মানে ওই যে বিষয়টা বলছিলাম যে স্বামী স্ত্রীর মধ্যে যে ভাষার রাতে একটা শারীরিক সম্পর্ক হয় সেটা তো আমি জানতাম না। আমি সেই বিষয়ে একটু ভয় পাইলাম। চলুন আজকে আমরা প্রথমেই অতিথিকে স্বাগত জানাই, তার নামটা তার মুখ থেকে আমরা শুনবো। জি, আমার নাম হচ্ছে আসমা, আমি কুমিল্লা থেকে আসছি। কুমিল্লা থেকে আপনি এসেছেন আমাদের এই অনুষ্ঠানে জীবনের গল্প বলার জন্য। জি ভাইয়া। আমাদের অনুষ্ঠানে তো কিছু নিয়ম আছে, আপনি নিশ্চয়ই জানেন, আপনি যেহেতু শোনেন। আপনার বয়স এবং আপনি কি করছেন এগুলো যদি আমাদের একটু জানাতেন। আমি কিছু করছি না, আমার একটা মেয়ে আছে, আর আমি ফ্যামিলির ছোট মেয়ে, 2 ভাই 2 বোন আমরা। ওকে, ঠিক আছে, আপনার জীবনের গল্পে আমরা যেতে চাই এবং আপনি কোথা থেকে শুরু করতে চান? আমি আমার ছোটবেলার সময়টা থেকে শুরু করতে চাই। আমি যখন ক্লাস 5-এ পড়ি, তো আমাদের গ্রামটা হচ্ছে মফস্বল। তো ছোটকালে আমার ভাই আমাকে খুব শখ করে এটা ওটা শিখাতো, খেলা, সাইকেল চালানো, এরকম। ওকে। তো আমি সাইকেল চালাতাম বেশিরভাগ, সাইকেল চালিয়ে এখানে ওখানে যেতাম। তো একদিন হঠাৎ করে আমার এক ফুফাতো ভাই, আমি যখন ছোট, আমার ভাইয়ের সাথে। ছোট মানে আপনার কত বছর বয়স তখন? আমি তখন ক্লাস 5-এ পড়ি। মানে যখন ছোট থাকতে আমি যখন বুঝতে শিখেছি, 7-8 বছর হবে, তখন থেকেই আমার ভাইয়ের সাথে চলাফেরা করে আমার দুঃসম্পর্কের এক ফুফাতো ভাই। সে বলছিল যে মানে তার নিজের ভিতরে ভিতরে ধারণা ছিল সে আমাকে বিয়ে করবে আমি বড় হওয়ার পরে। তার বয়স তখন কত ছিল? সে তখন চাকরি করতো, 20-25 হবে। 20-25 বছর বয়স এবং আপনি তখন ক্লাস 5-এ পড়েন? হ্যাঁ। ওকে। আমাদের কাছে বলেনি, আশেপাশে যারা ছিল তাদের কাছে বলতো যে আসমা যখন বড় হবে তখন ওটা আমি বিয়ে করব। আচ্ছা। তো আমি বিষয়টা মানে আমার সমাবেশে যারা, তারা আমার অনেক ইয়া করতো, মানে কেলাইতো যে এরকম তো কি এসে বিয়ে করবে। হ্যাঁ। আচ্ছা। তখন আমি খুব রাগ করতাম এবং তাকে দেখলে আমি খুব লজ্জা পাইতাম। এই কথাটা খুব স্বাভাবিক। হ্যাঁ, লজ্জা পাইতাম। তাকে যদি দেখতাম আমাদের উঠানে, তখন আমি ঘর থেকে বের হইতাম না। যদি দেখতাম টিউবওয়েলের কাছে, আমি অনেক দূর ঘুরে মানে রাস্তা পাড়িয়ে যেতাম, তার সামনে কখনো সামনাসামনি যাইতাম না। আমি খুব লজ্জা পাইতাম বিষয়টা। এরকম করে চলতে থাকে। তো সে কখনো আমাকে একটা কলম কিনে দেয়, তখন আমি বুঝতাম না, ভাবতাম হয়তো আমার কলম নেই, এই জন্য সে আমাকে কলমটা এনে দিছে। অথবা ঈদ আসলে, আমার মনে আছে একবার ঈদ এসে আমাকে একটা 3 পিস দিয়েছিল। হ্যাঁ, ইয়েলো কালার, খুব সুন্দর ছিল 3 পিসটা। আমি ছোট মানুষ, খুব স্বাচ্ছন্দ্যেই নিয়েছি এটা, কিন্তু তার হাত থেকে আমি নিইনি। কিভাবে দিয়েছিল সেটা? ওই আমাদের সাথে তাদের রিলেশনটা খুব ভালো, আমার ভাইয়ের সাথে তার ফ্রেন্ড। সে যখন ঢাকা থেকে যাইতো, আমাদের মানে দেশে যাইতো, তখন আমাদের এখানে খাইতো, ঘুমাইতো আমার ভাইয়ের সাথে, এরকম ছিল সম্পর্কটা। তো দিল, ঘরে নিয়ে দিল যে এটা আসমার জন্য আনছি। তো ওটা আমি দেখে মানে খুব পছন্দ। আপনার ভাইও কি ওনার সমবয়সী ছিল? আমার ভাইয়ের চাইতে সে সিনিয়র ছিল। কিন্তু আপনার ভাই ওকে পছন্দ করতো? আমার ভাইয়ের সাথে তার ফ্রেন্ডশিপ, মানে আমাকে যে সে বিয়ে করবে এই হিসেবে না, এটা কখনো আমাদের ফ্যামিলিতে বলেনি। এবং আপনার ভাইটা জানতো? আমার ভাই সেটা মানুষের কাছ থেকে হয়তো শুনছে, কিন্তু ওইটা আমার ভাই তেমন ভাবে গুরুত্ব দেয়নি, যে আর ছোট মানুষ, সে বলতেই পারে। আর আমার বোন তো এখনো ছোট। এই মানে এই হিসাব করে তার সাথে যে বন্ধুত্বটা, মানে তাদের মধ্যে এত ক্লোজ ফ্রেন্ড, মানে অসম্ভব ক্লোজ ফ্রেন্ড। তো পরে বিয়ে করতো, সে হয়তো যাইতো মাসে 1-2 বার, 2 দিনে 1 দিন থাকতো, ওই মানে আমার ভাইয়ের সাথেই সময় কাটাইতো আর কি। তো এরকম ভাবে গেল, তাকে দেখলে আমি লজ্জা পাই, সে ঢাকায় থাকে। এরপরে আমার ভাই আমাকে একদিন মেলায় নিয়ে গেছে, আমাকে খুব, আমার ভাই এখানে ওখানে নিয়ে যেত, আমার ভাই অনেক আদর করতো। তো নিয়ে যাইতো, যেহেতু আমি অনেক ছোট মানুষ, নাদোষ নদোষ ছিলাম। ক্লাস 5 এর কোন ছবি আছে আপনার কাছে? না, ক্লাস 5 এর কোন ছবি নেই, তবে আমার বিয়ের 6 মাস পরের একটা ছবি আছে। আচ্ছা, ঠিক আছে, ওটা এটা আমরা পরেই যাই তাহলে। ক্লাস 5 এর যেহেতু ছবি নাই, মানে আমি সবকিছু ওপেনলি বলি, যেহেতু আমার জীবনের গল্প বলতে আসছি। জি প্লিজ। তো আমি তখন হাফ প্যান্ট পরি আর হাতা কাটা নিমা পরি। ক্লাস 5 এর একটা মেয়ে হাফ প্যান্ট পরাটা খুবই স্বাভাবিক। হাফ প্যান্ট পরি। মেলায় নিয়ে যাওয়ার পরে, অনেক দূরে ছিল মেলাটা, আমাদের এক থানা থেকে অন্য থানা অনেক দূরে ছিল। আমার চাচতো ভাই ছিল সাথে, আমার চাচতো বোন ছিল। আমার ভাই করলো কি, কিছু কেনাকাটা করে দিয়ে আমাদেরকে বাড়িতে পাঠিয়ে দিল। তো বাড়িতে পাঠিয়ে দিলাম, আমি আসতেছি, যে রাস্তা দিয়ে আসছি ওই দিক দিয়া একটা ইয়া ছিল, মানে নৌকা দিয়ে পাঠিয়ে আসতে হতো আমাদের গ্রামে, এই পার থেকে ওই পারে গাং পার হইতে হইতো। আসলাম হঠাৎ নৌকার মধ্যে, মানে সারা রাস্তা আসলাম, কাউকে দেখলাম না। নৌকার মধ্যে আইসা দেখলাম একটা ছেলে, খুব সুন্দর হ্যান্ডসাম একটা ছেলে দাঁড়ানো অবস্থায়, কিন্তু ওদিকে আমার কোনো খেয়াল নাই, কিন্তু ছেলেটা আমাকে দেখছে। এটা আপনি বুঝতে পারছেন? হ্যাঁ, আমি বুঝতে পারছি না, বাট এটা পরে বুঝতে পারলাম আর কি। তো ও ছেলেটা দাঁড়া রয়েছে, মানে কিছু বিস্কিট নিয়ে হাতে, মানে বড় একটা পলিথিন নিয়ে। তখন আমি হচ্ছে যে জিনিসগুলা কিনে আনছি, ওটা আমার একটা স্কার্ট পরানো ছিল, আমি হাঁটু 2টা বাইক করে, মানে না ওরে যে ইয়ার ভিতরে কান্দার মধ্যে বসে রয়েছি।
তখন তো আমার ছোট মানুষ, এত খেয়াল নাই। জি। কারণ আমার চাচাতো ভাই বলতেছে কি ওই ভদ্রলোককে, ভাই আপনি কি বিস্কিটের কারখানাতে চাকরি করেন? তখন সে হেসে দিল, কি কেন? আপনার হাতে অনেকগুলো বিস্কিট তো এই জন্য। না, আমি ঢাকা থেকে আসছি, এইদিকে কিছু পাই নাই, তো দোকানে বিস্কিট পাইছি, এগুলো নিয়ে আসছি, আমি বাড়িতে যাইতেছি। ওকে। পরে আমি বাসায় গেলাম। এখন সে ওই ভদ্রলোক আমার পিছনে পিছনে আমার বাড়ি পর্যন্ত, মানে আমি কোন বাড়ির মেয়ে সেটা দেখে গেল। ওকে, আচ্ছা, তাহলে এই লোকটাকে আপনি চেনেন না? না, এই লোকটাকে আমি চিনি না। আচ্ছা, চিনি না। তো আমি কোন বাড়ির মেয়েটা দেখলো, দেখার পরে করলো কি, এরপর দিন আমি কোরআন শরীফ পড়তেছি। আমার আবার ফ্যামিলিগত ভাবে একটু মানে আরবি পড়াটা ছিল, প্রাধান্য ছিল বেশি। আমি অনেক ছোট থাকতে কোরআন শরীফ পড়া শিখে ফেলছি। রোজার মাসে আমার চাচার ঘরে চাচাতো বোনের সাথে কোরআন শরীফ পড়তেছি ধুতি কাপড় পরে। ধুতি কাপড় পরে কোরআন শরীফ? জি, ধুতি কাপড় পরে কোরআন শরীফ পড়তেছি। মানে আগে বাচ্চা মানুষের যে কাপড় পরে ইয়াতে মক্তবে যাওয়া, এটা একটা আনন্দের ছিল গ্রামে। তখন ওই ধুতি কাপড় পরে আমি কোরআন শরীফ পড়তেছি। আচ্ছা। আমার চাচাতো বোন সাথে আরেকটা সম্পর্কে আমার ফুফু লাগে, যে ছেলেটা আমার পিছনে পিছনে আসছে আমার বাড়ি পর্যন্ত, এটা পরদিন আসছে সকালবেলা আমার কাকাকে করে আইসা দেখ আমি কোরআন শরীফ পড়তেছি। এবং আমার চাচাতো বোনের আবার বিয়ে হয়েছে ওই গ্রামে আমার ফুফাতো ভাইয়ের সাথে। এখন ওই ভাবি বলে আমার চাচাতো বোনের সাথে দুষ্টামি করতেছে, কারণ আমি তো ওইদিকে না, আমি কোরআন শরীফ পড়তেছি, কিন্তু ছেলে আমাকে দেখতেছে। তো পরে গেল এইখান থেকে রোজার মাসে দুষ্টামি করে বড়ি টড়ি খেয়ে গেল। খেয়ে যাওয়ার পরে ওর বাড়ি থেকে বললো কি যে আমাকে সে বিয়ে করবে, তার ফ্যামিলির কাছে বললো। কোন লোকটা বললো? ওই যে লোকটা দেখে গেল? হ্যাঁ, যে লোকটা দেখে গেল। ওকে। তো আমি তার নামটা বলি, তার নাম হচ্ছে মনির, আমাদের পাশের গ্রামে। তার মানে এই লোকটা কিন্তু আপনার সেই যে ফুফাতো ভাই হয় দুঃসম্পর্কে, সে কিন্তু না? না, সে না। ওকে। আমার ফুফাতো ভাইটা হচ্ছে আমাদের গ্রামের, ওকে, আমার পাশাপাশি বাড়ির, আর এটা হচ্ছে আমার পাশের গ্রামের। ওই যে মনিরদের বাড়িতে পাশাপাশি গ্রাম, তো ওখানে আবার আমাদের কিছু আত্মীয় আছে। ওদের কাছে বললো কি যে আমি আমার আব্বার নাম ধরে বললো ওনার মেয়েকে আমি বিয়ে করবো। তখন ওরা বলতেছে দড়িবাসা নিয়ে, মানে আমাদের গ্রামের নামটা হচ্ছে দড়িবাসা নিয়ে, বলছে এই গ্রামের মেয়ে তোর উপযুক্ত আছে। আমার আব্বার নাম যখন বললো তখন চিন্তা করি ওর মেয়ে তো ছোট, এটারে এখন কি বিয়ে করবে? না, আমি এটারই বিয়ে করবো। সে তার ফ্যামিলির কাছে বাহানা ধরলো। আমার এক দূর সম্পর্কের খালাকে নিয়ে আমাদের এখানে আমাকে দেখতে আসলো। তা আমার আম্মা আমাকে নতুন জামা পরাচ্ছে, চুল বাঁধা দিতেছে এবং আমাকে একটু সাজগোজ করাচ্ছে। আপনার পরিবার থেকেও আমি তো বুঝতে পারছি না, মানে ক্লাস 5 এর একটা মেয়েকে আপনার পরিবার থেকে কেন সায় দিচ্ছে বিয়ে করার ব্যাপারে? মানে সে আমার খালায় বলছে ওকে একটু দেখবে। আচ্ছা, দেখবে। আমি জিজ্ঞেস করছি আম্মা আমি কই যাবো? তুই বেড়াইতে যাবি? লেগা আমরা কালকে ঢাকা যাবো, তো আজকে বেড়াইতে যাবি তোর ওই খালাকে বাড়িতে। আমার যেই খালায় ওই মনিরকে নিয়ে আসবে সেই খালার বাড়ি। কেন যাবো? আবার নতুন কাপড় পরতে হয় নাকি? তো পরে করছি গিয়ে আমাকে পড়াইছে, পড়ার পর দেখি ভদ্রলোক আসছে। আচ্ছা, এই মনির আসছে, আসার পরে আমি একটা চেয়ারে তাকে পিছন দিয়ে বসে আছি। আমি তো লজ্জা পাচ্ছি, এই সেই ছেলে এখন আইসা পরিচিত আছে। তার ছোট বোন আবার আমার এক ক্লাস উপরে পড়ে, আমি যে স্কুলে পড়ি ওই স্কুলে পড়ে। তো তার বোনের সাথে আমার আবার চলাফেরাই খুব ভালো। জি, তার সাথে আমার সম্পর্কটা করছে কি, আসছে, আসার পরে আমাকে দেখে গেল, আমি পিছন দিয়ে রয়েছি। পিছন দাঁড়িয়েছি, সে আমার কাছ থেকে পানি চাইতেছে। তোমাকে বাড়িতে আসছি, তুমি আমার পিছন দা রাখছো কেন? পানি খাও, পানি খাও। আমি পানি দিতে পারবো না। তো পরে আমার আম্মা চোখ দিয়ে পানি না দিল, সে আমার হাতে পানি খাবে। মানে ছেলে আপনার হাতে পানি খাবে? হ্যাঁ, পানি খাবে। আমার আম্মা আমাকে বলছে, তখন আমি তাকে পানি দিলাম। তখন বলতেছে একটা মানুষ পানি চাইলে না দিলে গুনাহ হয়। আমি তাকে পানি দিলাম, সে পুরো জগের পানিটি খাইলো। আমি এক গ্লাস করে বুড়ায় বুড়া দিতেছি আর ও খাইতেছে পানি। তখন মানে আমার পাশে যারা ছিল ওরা হাসতেছে, আজব মানুষ একটুটি পানি খাই ফেললো। পরে দিয়ে গেলাম গা, ও করলো কি আমার হাতে 500 টাকা ধরাই দিয়ে গেছে। পানি খেয়ে ফেললো? কতটুকু? পুরো এক জগ। সে পানি খাচ্ছে বাট আমার দিকে তাকিয়ে আছে। আপনার দিকে তাকিয়ে এক জগ শেষ করে দিয়েছে? হ্যাঁ, শেষ করে দিয়েছে। ওকে। তখন সে আমার হাতে 500 না 600 টাকা, আমার ঠিক মনে নাই, এরকমই 600 টাকা হবে। আপনার হাতে 500 বা 600 টাকা দিয়ে গেছে। তারপর আমি টাকাটা কি করলাম, ঢিলাদা ফালাই দিলাম বাইরে ওর সামনেই। হ্যাঁ, আমার টাকা নিব না। আমি কখনো শিখিনি যে কারো কাছ থেকে কোনো কিছু নেওয়া। আপনি তো বুঝেনি না, খুব স্বাভাবিক। হ্যাঁ, তো আমি বলতেছে যে উনি তো আমার ভাইও না, কেউ না, আত্মীয় স্বজন না, ওনার কাছ থেকে আমি টাকা নিবো কেন? সেটাই, আমি টাকা নিতে চাই না, জোর করে যেহেতু দিছে। পরে আমি টাকাটা ঢিলাদা ফালাই দিছি। তখন সে বলতেছে এটা কি করলা, টাকাটা ফালাইলা কেন? নাও। আমি বলছি কি আমি এখানে থাকবো না, আমি চেয়ারটাতে উঠে টাকাটা ফালাই দিয়ে চলে আসছি আমাদের অন্য রুমে। চলে আসার পরে কে যেন টাকাটা উঠে নিয়ে আসছে।
আইনা দিছে। পরে দেখা চলে গেল, এখন সে আমাকে বিয়ে করবে, আসে যায় রাত্রেবেলা, কিন্তু আমি তো কোনো কথা বলি না, আমি তো কথা জানি না, বলবো কি। একটা বিষয় হচ্ছে, আমি যখন স্কুলে যেতাম এই তাগো গাটের মধ্যে নৌকাটা লাগাইয়া আমিও নৌকা বাইতে পারি, নৌকাটা লাগাইয়া গাছের মধ্যে তালা দিয়া ওর আমারে বলে যাইতাম যে খালাম্মা আমার একটু সইটা দেখেন, মানে ওই যে লগি দেয়া যে নৌকা বাইয়া যায়, ওকে ঘরের চালের উপরে আমি এটা রাখা বলতাম কি একটু দেখেন পোলাপানি নিয়ে যাই, আমি স্কুলতে আসি, এরকম। এখন আমার ভাই আর আমার আব্বা রাজি না, আমাকে বিয়ে দিবে না। হ্যাঁ, এখন আমার ভাইরা বলতেছে যে না, আমার ভাই তখন স্টুডেন্ট, বড় ভাই বলতেছে না, আমার এত ছোট বোন বিয়ে দিব না, আর এই গ্রামের ছেলের কাছে বিয়ে দিব না। আমার যে পাশের গ্রাম ওরা মানে একটু ইয়া টাইপের, দান্দাল টাইপের, তখন বলতেছে যে না, এই গ্রামের ছেলের কাছে আমার বোন বিয়ে দিতাম না। এখন ছেলে আমাকে সে যেভাবে হোক বিয়ে করবে। তখন কি করলো, সে গ্রামের চেয়ারম্যান মেম্বার যারা মাতাব্বর ছিল, গ্রামের যে মান্যগণ্য ব্যক্তি ছিল, তাদেরকে নিয়ে আমাদের বাড়িতে এসে উঠছে। আচ্ছা। এখন ওদিকে আমার শ্বশুর বাড়ির মানুষ রাজি না যে এতটুকু মেয়েকে বিয়ে করাবে না, কিন্তু মনির পাগল, সে বিয়ে করবে। যখন ওদেরকে নিয়ে আসলো, তখন ওরা আমাদের কাছে দাবি করলো 10 ভরি স্বর্ণ, 1 লক্ষ টাকা, সেই 94-এ। যে ছেলে আপনার জন্য এত পাগল, সে দাবি করলো 10 ভরি স্বর্ণ, 1 লক্ষ টাকা। ওকে। তার গার্জিয়ানরা। আমার আব্বা তো টোটালি না বিয়ে দিবে না, আমার কাকাও না, আমার ভাইও না। আমার মেয়ে আমি যৌতুক দিয়ে বিয়ে দিব কেন, পয়সা দিয়ে বিয়ে দিব কেন, আমার মেয়ে তো বিয়ের উপযুক্ত হয় নাই। এখন এই ছেলে ঘরের পিছন দিয়ে আসে, মানে অন্য দরজা দিয়ে বলতেছে যে আপনারা শুধু রাজি হন, আমি না নিলে তো ওরা নিবে না, আপনারা শুধু রাজি হন। আমার আব্বা বলছে না, আমি 10টা মানুষের সামনে যদি এখন কথা দেই, তাহলে আমার এটা পরবর্তীতে আমার মেয়ের উপর ঝামেলা আসবে, যে আপনারা মসজিদে বৈশা কথা দিচ্ছেন যে দিবেন, তাহলে এখন দেন না কেন। আমার আব্বাকে আমি তো মাইয়াই বিয়ে দিতাম না, এখন আমি শিকার আসবো কেন। এখন তারা 10 ভরি স্বর্ণ ছাড়া আর 1 লক্ষ টাকা ছাড়া বিয়ে করাবে না। তো আমার কাকা তাদেরকে উঠাই দিল, যাও, বিয়ে দিতাম না। ওই মনি তার বাড়িতে নাকি সবকিছু ভেঙে চুরে মানে তছনছ, তোমরা এটি চাইলা কেন, আমি এই মেয়েকে বিয়ে করবো। তখন আমার আম্মা তাকে বললো যে এখন তো ছোট, আমি বিয়ে করে বিদেশ চলে যাবো। তো বিদেশ যদি আপনি যান গা, তাহলে আপনি এখন বিদেশ চলে যান, বিদেশ থেকে আসার পরে আপনার সাথে বিয়ে হবে। কয় না, যদি অন্য জায়গায় বিয়ে দিয়ে দেন, এটা আমি বিশ্বাস করি না। আপনি একটু আমাকে বলবেন যে মনিরের বয়সটা তখন কত ছিল আনুমানিক? মনিরের বয়সটা তখন 17-18 হবে। 17-18 বছরের একটা ছেলে। আমরা একেবারে একটা মানে গ্রামের যেরকম হয়, একেবারে অজপাড়া গায়ে যেরকম শুনে থাকি আমরা, ঠিক সেরকম একটা কাহিনী আমরা শুনছি আপনার কাছ থেকে। ঠিক আছে, তারপরে কি হলো? জি ভাইয়া, ও বড় হয়েছে ঢাকায়, যদিও আমি গ্রামের, ও বড় হয়েছে ঢাকায় ওর বোনের বাসায়। এরকম করে ইয়ে হলো, এখন বিয়ে দেবে না। এখন সে তার বাবা এবং বোনের জামাই, মানে আবার সেই মানুষগুলাকে নিয়ে আসছে, যে চেয়ারম্যান গুলা মুরব্বী মানুষ, তার বাবা এবং তার বোনের জামাই সবাই নিয়ে আসছে আমাদের বাড়িতে এসে উঠছে। এখন একজন এলাকার চেয়ারম্যান যদি আমাদের বাসায় আসে, তাকে তার অপমান করা যায় না। তো আমার আব্বা তাদেরকে সম্মানের সহিত বসাইলো, কোন অ্যারেঞ্জমেন্ট নাই, হঠাৎ করে তারা এসে আমাদের বাসায় উঠছে, চেয়ারম্যান সহ। হ্যাঁ, তাদেরকে মানে বসার জায়গা দিল, বসলো উঠানের মধ্যে। বসার পরে এখন ওরা আমাকে দেখবে, বোর পক্ষরা ওরা আমাকে দেখবে, যে গার্জিয়ানরা আসছে, যে কোন মেয়েটার জন্য সে এত পাগল, সেই ছেলেটা। হ্যাঁ, তখন করছে কি, আমাকে নিল, আমি একটা ফ্রক পরানো, তো একটা হাফ প্যান্ট পরা, একটা ফ্রক পরানো, আমাকে নিয়ে বসাইলো। তখন ওই এলাকার মানুষ, যেহেতু পাশাপাশি গ্রাম, আমাকে মোটামুটি চিনে যে আমি আমাকে মেয়ে, আমি তাদেরকে চিনি না, এমনি মুখে চিনি, নাম জানি না কারো। তো তাদের সামনে গিয়ে বসলাম, আমি খুব ভয় পাচ্ছিলাম, এত মানুষের সামনে আমাকে কেন আনলো। পরে আমি তো চোখ ঘুরে ওদের দিকে চাইতাছি কে কোথায় আছে, কি অবস্থায় আছে, কে কি কালারের শার্ট পরে আসছে, বাচ্চা মানুষের যে একটা ফিলিংস থাকে আর কি। তখন আমি চোখ ঘুরাচ্ছি, তখন আমার এক ভাসুর বলে কি, মানে আমার আব্বার নাম ধরেছে, মেয়েটা কেমন চোখ ঘুরাইতেছে, দেখ, সবার দেখতেছে। তো পরে এক পর্যায়ে চেয়ারম্যান হাসে দিল, তো বাচ্চা মানুষ তো চোখ ঘুরাবে না, কি করবে, এরকম হইলো। এখন আমাকে ঠিকানা লিখতে দিছে, ঠিকানা লিখতে পরে মানে আমার হাত কাঁপতেছে, কি ঠিকানা লিখবো, আমার পোস্ট অফিস আছে কাশীপুর, কাশীপুরের জায়গার মধ্যে আমি বাসীপুর লিখে লাইছি। কাশীপুর লিখতে গিয়ে আমি বাসীপুর লিখে পাচ্ছি। তো পরে আমার এক ইয়া ছিল, মামা ছিল তো সম্পর্কে, বলতেছে কি তুমি তো এখানে কয়ের ইয়া দাও, মানে গুলটা দিতে বলতেছে। পরে আমি দেখলাম কি যে কাশীপুরের জায়গাটা আমি বাসীপুর লিখে ফেলছি। পরে এটা আমি ইয়ে করে দিলাম, দেওয়ার পরে ওটা ঠিকানাটা নিয়ে গেল। এখন তো এতটুকু মেয়ে দেখে তো গার্জিয়ানরাও সাই দিতে পারতেছে না। এখন ওর গার্জিয়ানে বুঝাইছে যে আমি বিদেশ যাবো বিয়ে করে। আর ও বলতেছে যে আমার কাছে যদি বিয়ে না দেয়, তাহলে আমি স্কুল থেকে দূরে নিয়ে যাবো।
মানে সবার মধ্যেই? হ্যাঁ, সবার মধ্যে। স্কুলে ধরে নিয়ে যাবো, অথবা সে আমার বাসার সামনে এসে মানে গলায় ফাঁসি দিয়ে মরে যাবো, তাহলে আম করে সে বাইন্দা নিব, মানে এরকম হুমকি দিচ্ছে আর কি। অথবা আমাদের বাড়িটা বোমা ফালাই উড়াই দিব। পুরো পাগল এক, মানে যেভাবে হোক সে আমাকে বিয়ে করবে, এরকম করে হের গার্জিয়ান মানে সমঝোতায় আসলো। তখন আমার মানে বুঝাই গেল যে বিয়ে দেন এরকম। তারপরে আমার ভাই রাজি না, আমার আব্বাও রাজি না, আমি এমন পাগল ছেলের কাছে আমার মেয়েকে বিয়ে দিব না। আর আমার মেয়ে মাত্র মানে বড় হচ্ছে। তখন আমার আম্মা আবার একটু ডাকের পাগল। ডাক মানে তাকে কেউ যদি সুন্দর করে ডাকে বা মা ডাকে, সে মনে করে যে তার সবকিছু কুলজাটা খুলে খাওয়াই লাগবে, এরকম। আমার আম্মা একটু এরকম পাগল। সে আমার বিয়ের আগেই আমার আম্মারা এসে আম্মা ডাকতেছে, খুব ভালোভাবে কথা বলতেছে। আমার আম্মা তো প্রায় পাগল, খুব দেখতে খুব স্মার্ট ছিল, এরকম তাকে দেখে মুখে মুখে মানে তার প্রশংসা, ছেলেটা অনেক সুন্দর বা স্মার্ট দেখতে। এরকম করে আমার আব্বা ভাইয়ের কাকার মতেই আমার মায়ের সম্মতিতে বিয়ে হইল। বিয়ে হয়ে গেল? হ্যাঁ, বিয়ে হয়েছে এক পর্যায়ে। মানে বুঝলাম না, আপনার আব্বার মানে অমত থাকলে, আপনার কাকার অমত থাকলে কিভাবে এটা সম্ভব? এটা সম্ভব হইলো যে আমার আম্মা যা বলবে তাই। এখন আমার আম্মা সম্মতি দিছে, এখন বিয়েটা হবে। আমার আব্বারে আমার আম্মা বুঝাইছে এখন ছেলে যেহেতু বিদেশ চলে যাবে, এমন করতেছে যদি রাস্তাতে উঠাই নেওয়া যায় তখন একটা বিপদ হয়ে যাবে। হ্যাঁ, মান সম্মান যাবে, ব্যাপারে একটা বিপদ হয়ে যাবে। তখন আমার ভাইরা যেহেতু স্টুডেন্ট, তখন তার বাবা মার উপরে তো কোনো ইয়া চলে না, খবরদারি চলে না। তখন আমার ভাই দ্বিমত পোষণ করলো, তারপর ওইটা বিয়েটা হইলো। এখন বিয়ে যে কি জিনিস আমি সেটা জানি না। আমি জানি না লিজেন্ডাররা বিশ্বাস করবে কিনা। মানে আমি জানতাম সে 1994-এ, আমি ওপেনলি বলি, হ্যাঁ, মানে বিয়ে হইলে যে স্বামী স্ত্রীর মধ্যে একটা শারীরিক সম্পর্ক হয়, এটা আমি জানতাম না। আপনার বিয়ে হয়ে গেছে এবং আপনি জানেন না, এবং আপনাকে কেউ কখনো বলেও না, এরকম সিচুয়েশনে কখনো যায়নি, বা এরকম কথা কেউ কখনো বলেও নি, শুনিও নি। আমি ভাবতাম যে যারা 8-10টা মানুষ এভাবে ঘুমায় থাকে, হয়তো বা আমার বেলা এটাই হবে। ঠিক আছে, এখন আমাদের গ্রামের একটা কালচার আছে, বিয়ে হওয়ার 2.5 দিন পরে স্বামী স্ত্রীর সাথে দেখা হয়। বিয়ে করার পরে চলে যায়, পরে জামাই নিয়ে আসে, তারপর 2.5 দিন পরে তাদের দেখা হয় অথবা বাসর রাত হয়। বিয়ে হওয়ার 2.5 দিন পরে কি আপনাকে নিয়ে গেল আপনাকে বাড়ি থেকে? না, বাড়ি থেকে নেয়নি। তখন আমি মানে তারা যখন চলে আসছে আমাদের বাসায়, ওরা করছে 20-25 জন মানুষ এসে বিয়েটা পড়াই লিখবো, আর ওরা আসছে 120 জন মানুষ। 120 জন? যৌতুকের কি হলো? যৌতুক আমার আব্বা টোটালি না দিত না। ওরা কি শেষ পর্যন্ত সেটা মেনে নিয়েছে? হ্যাঁ, সেটা ওই মনিরের কারণে সেটা মেনে নিছে। পাগলামি করছে এবং এটা ওটা পুরা লেবো, এটা করবে ওটা করবে, বা আমাকে ধরে নিয়ে গেলে তার মানিজ্জত যাবে। আমার শ্বশুর আবার একজন সম্মানী ব্যক্তি ছিল এলাকার মধ্যে। আমার আব্বাও আমাদের গ্রামের জন্য, আমার বাপ চাচারা একটু সম্মানীজনক। তারপরে এদিকে আমাকে ধরে নিয়ে গেলে তো ওদেরও ইজ্জত যাবে, ওইদিকে আমার শ্বশুরের ইজ্জত যাবে। এইসব কিতাব করে ঠিক আছে বিয়ে করে দিছে। 120 জন মানুষ আসছে। এখন 25 জন মানুষের অ্যারেঞ্জমেন্ট নাইলে 50 জনের অ্যারেঞ্জমেন্ট করা হবে। ওই ক্ষেত্রে আমার আব্বা আবার জানতো যে ওই এলাকার মানুষ একটু 10 জনের কথা বলে 50 জন আসতে পারে, এটা স্বাভাবিকের কিছু, অস্বাভাবিকের কিছু না। আমার আব্বা আবার আমাদের আত্মীয় স্বজন আছে, ওইভাবেই অ্যারেঞ্জমেন্ট করছে। 120 জন মানুষ আইছে। এখন ওর বোনের জামাই চলে যখন আসছে, প্যাস লাগেছে ওরা খাবে না, বিয়েটা আগে পড়াবে, ওরা না খেয়ে চলে যাবে। আমার আব্বা কইছে যদি আগে খান তাহলে বিয়ে হইব, আর নাইলে না খেলে বিয়ে হইতো না। আমার কাকা আবার একটু রাগি, আপনি যত বড় এই হন, আপনি আগে খাইবেন তারপরে মেয়ের বিয়ে হবে। বিয়ে আগে হবে না, খাওয়ান পরে হবে না, আগে খাওয়ান তারপরে বিয়ে। পরে এখানে একটু গন্ডগোল লেগে গেছে, তারপরে ওরা রাজি হলো, খাইলো। খাওয়ার পরে আমার সাজাচ্ছে, মানে একটা বধূ বেশে মানুষ সাজলে হয়, সাজাইলো। সবাই এসে দেখা গেল কি একটু বাচ্চার বিয়ে, মানে আমার যে ননসের যে মেয়েরা, তারাও আমার চাইতে বড় বড়। ওরা হাসতেছে, একটু একটা মামা, আমার মামা একটু একটা মেয়ের বিয়ে করছে, এটা দেখে এমনি মামি ডাকবো। 10 বছর বয়স তখন আপনার? হ্যাঁ, ক্লাস 5-এ পড়েন, মানে আপনি 10 থেকে 11 বছর বয়স, এর বেশি কিছু না। জি। তো পরে এবং গ্রামের চেয়ারম্যান সেই সময় এই বিয়েতে জড়িত। জি। আমি একটু শ্রোতাদেরকে অ্যাড্রেস করতে চাই। তার মানে দেখুন, 94 সাল কিন্তু আজ থেকে খুব বেশি দিন দূরে না। বাংলাদেশের গ্রামের সামাজিক অবয়ব বা সামাজিক চিত্র কি, সেটা আজকে হ্যালো 8920-তে খুব স্পষ্ট করে ফুটে আসছে। এবং এরকম গল্প আমরা এর আগেও পেয়েছি অনেক, যে এই যে সামাজিক ভাবে যেগুলো অপরাধ, রাষ্ট্রীয় অপরাধ, যে প্রাপ্তবয়স্ক হবার আগে বিয়ে দিয়ে দেওয়া, সেখানে যখন রাষ্ট্রের একজন ব্যক্তি জড়িত থাকেন কিংবা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যখন জড়িত থাকেন, তখন আসলে একটা ছোট্ট পরিবার কি বা করবার থাকে। চেয়ারম্যান সরাসরি এই বিয়েতে জড়িত ছিলেন,
যাই হোক, আপনি যেটা বলছিলেন যে আপনাকে কিভাবে ভাবি বলে ডাকবে বা মামি বলে ডাকবে। তার যে ছোট বোন আমার অনেক সিনিয়র, সে যদিও 1 ক্লাস উপরে পড়ে, তারপর আমার বয়সের 5-7 বছর ডিফারেন্স হবে আমার। তো সে বলতেছে একটুকটারে তো তুমি করে বলছি, এটা এখন ভাবি বলবো কিভাবে আপনি কোটা। তাকে আমি নাম ধরে ডাকি তুমি করে। বিয়ে হয়ে গেলে মানে হাসি ঠাট্টার মধ্যে। বিয়ে হওয়ার পরে যারা মুরব্বী তারা আবার দেখে, বউরে দেখে, দেখার পরে দেখলো যে আমাকে দেখতে আসে সেই বলে একটু মায়ের বিয়ে দিয়ে দিছে, মানে সালামি দিয়ে যায় আর দেখে এই কথাটা বলে যায়, বলে আবার আমার মাথায় একটু নিচা খুচা একটু দোয়া করে দিয়ে যায়। আমি তখন ফার্স্ট আমার হাজবেন্ড পাশে দাঁড়ায় আছে, আমি চোখটা আলগিতে তাকে দেখলাম। প্রথম আপনি তাকে ভালো করে দেখলেন যে এই ভদ্রলোকটা আসলে কি? হ্যাঁ, মানে বাকি পড়া বিয়ের সাজে আমি দেখলাম তাকে, খুব স্মার্ট দেখতে, খুব সুন্দর। সেও আমার দিকে আর চোখে তাকাচ্ছে, আবার মিটমিটায় হাসতেছে। স্মার্ট কেন বলছিলেন বলেন তো? মানে আপনার তো ভালো লেগেছে নিশ্চয়ই, বারবার আপনি তাকে স্মার্ট বলছেন। কি করতে ঢাকাতে? সে পড়াশোনা করতো। আচ্ছা, দেখতে খুব সুন্দর। দেখার পর সে যখন মিটমিটে হাসতেছে, তো আমি চোখটা অটোমেটিক নিচের দিকে, একটু লজ্জা পাইতাম বেশি, চোখ নিচের দিকে ইয়ে করে ফেললাম। তো এখন কেউ বলতেছে জামাই আজকে থাকবে, আর কেউ বলতেছে না জামাই চলে যাবে। তো জামাই নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে আমাকে যেই ভালোবাসতো, মানে যে বলছিল যে সে আমাকে বিয়ে করবে, মানে সে এত কষ্ট পাচ্ছে, এটা আমি ফার্স্টে ইয়ে করতে পারি নাই। পরে সেই ফুফাতো ভাই, হ্যাঁ, মানে একদম বোল্ড আউট যাকে বলে, সে এখন মানে দিশাহারা, কি করবে, আমার তো বিয়ে হয়ে যাচ্ছে। মানে যখন থেকে ইয়ে শুরু হয়েছে তখন থেকেই সে চাকরি ছেড়ে দিয়েছে, মানে তার হাতে যে টাকা ছিল ওটি মানে নষ্ট করতেছে, মানে তার কোনো কিছু ভালো লাগে না। কি করবে সে, মানে আশেপাশে বাড়িতে গিয়ে কান্নাকাটি করতেছে এরকম। যখন বিয়ে হয়ে গেছে তখন নাকি সে বলছে যে ও কোনোদিনই সুখ পাবে না, এই কথাটা আমার কাজিনের কাছে বলছে। আবার আমাকে যদি সে কখনো কোথাও দেখতো, সে দৌড়ে আসে আমাকে এক পলক দেখার জন্য আসতো। আমার ভিতরে তো এরকম ফিলিংস নাই, সে যে আমাকে কিভাবে ভালোবাসছে, ভালোবাসা যে কিনে সেটা তো আমি বুঝি না। পরে এরকম করতে করতে সে অনেক কষ্ট পাচ্ছে, আমার বিয়ে হয়ে গেল মনিরের সাথে, অলরেডি আমার হাজবেন্ড। তো 2.5 দিন পরে আনলো, 2.5 দিন পরে আনার পরে আমাদেরকে একসাথে দিবে, একসাথে মানে একসাথে রাতে থাকতে হবে, বাসর ঘর যেটা বলে। 2.5 দিন আপনি কোথায় ছিলেন? আমার বাবার বাড়িতেই, মানে সে তার বাবার বাড়িতে ছিল, বিয়ে করে চলে গেছে, আমি আমার বাবার বাড়িতে। 2.5 দিন কেন বলা হচ্ছে বলেন? 2.5 দিন এটা গ্রামের একটা কালচার, যে এটা যদি মানে 2.5 দিনের পরে আগে যদি দেখা হয় তাহলে মানে মুরব্বীদের কথা আর কি, যে তাদের এটা মঙ্গল হয় না, এই জন্য। আচ্ছা, আপনার এই যে বিয়েটা হলো, এখানে কি বয়স নিয়ে কোন ধরনের কেউ আপনার গ্রামের মধ্যে কেউ কি আপনাদেরকে বলেছিল যে আপনি যে বিয়েটা হচ্ছে, মেয়েটাকে যে অবস্থায় বিয়ে দেওয়া হচ্ছে সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য না, এরকম কেউ প্রতিবাদ করেছিল? প্রতিবাদ বলতে তো আমার ভাই, আব্বা, আমার কাকাই, কিন্তু তারাও তো সফল হলো না। মানে এরকম আইন ভাবে যে একটা আইন উদ্যোগ আছে এটা জানতো না। আচ্ছা, তো পরে বিয়ে হলো, এখন 2.5 দিন পরে নিয়ে আসলো তাকে, গিয়া আমার বাড়ি থেকে কেউ গিয়া তাকে নিয়ে আসলো। আপনাদের বাড়িতে নিয়ে আসলো? হ্যাঁ, আমাদের বাড়িতে নিয়ে আসছে। তো নিয়ে আসার পরে আমার দুলাভাই ছিল, আমার দুলাভাই বললো কি তুমি ওর সাথে ঘুমাইবা। আপনাকে বললো? হ্যাঁ, আমাকে বললো। এটা আপনার দুলাভাই আপনাকে বলছে? হ্যাঁ, আমার দুলাভাই বলছে। আপনার আরেকটা বোন আছে? হ্যাঁ, আমার সবার বড় আরেকটা বোন আছে, আমি সবার ছোট। প্রথম ফার্স্ট হচ্ছে আমার বোন, তারপরে 2টা ভাই, তারপরে আমি। তো আমার তো ভাবি নাই ঘরে, বলতে হলে দুলাভাই বলতে হবে। না, এটা কেন দুলাভাই বলবে? আমার তো মনে হয় যে এটা হয় মাকে সুন্দর করে বুঝিয়ে দিতে হবে, অথবা আপনার বোন যে আছে, বড় বোন, তারা কেউ আপনাকে বুঝিয়ে দিতে পারতো। আসলে ওই সময়টাতে আমি সবসময় সিনিয়রদের সাথে থাকতাম, বড়দের সাথে, তো কখনো আমি তাদেরকে দেখি নাই এইসব কথা নিয়ে আলোচনা করতে। আমি কাছে থাকলে তারা ওইসব আলোচনা করতো না, যেহেতু আমি ছোট মানুষ। মানে গ্রামের একটা ইয়া ছিল, নিয়ম শৃঙ্খলা ছিল। এখন হয়তো সবকিছু ইয়ে হয়ে গেছে, মানে ডিজিটাল হয়ে গেছে। ওকে, সবকিছু ডিজিটাল হয়ে গেল, আসলে ওই জায়গাটা খুব বেশি পরিবর্তন হয়েছে বলে মনে হয় না। সবকিছু ডিজিটাল হয়েছে কিনা সেটা নিয়ে আমাদের সন্দেহ আছে। গ্রামটা অনেকটা উন্নত হয়েছে ভাইয়া, মানে ডিজিটাল হয়ে গেছে আমি মনে করি এখন। ওকে, তো আমার দুলাই বলতেছে কি তোমার ওর সাথে ঘুমাইতে হবে। কেন? হ্যাঁ, তোমার যেহেতু বিয়ে হয়েছে ওর সাথে ঘুমাইতে হবে। আমি ভাবছি যে আমি তো ঘুমাই থাকবো, হ্যাঁ সমস্যা কি। আমি আচ্ছা ঠিক আছে। আমার দুলাই বলছে ভয় পাইবে? আমি না, ভয় পাবো কেন, কি বাঘ, মানুষই আমার মতো। আমি এখানে একটা কথা আপনাকে বলি, সেটা হচ্ছে যে আপনি যেহেতু 10 থেকে 11 বছর বয়স এবং আপনার হাজবেন্ড তার 17 থেকে 18 বছর বয়স, আমরা ধরে নিচ্ছি যে সে একদম মানে ইনিশিয়াল স্টেজে প্রাপ্তবয়স্ক, আর আপনি একেবারেই প্রাপ্তবয়স্ক না এবং তার ধারে কাছেও না আপনি। না,
আপনার ক্ষেত্রে যে ঘটনাটা ঘটতে যাচ্ছে, আপনি যে বাসর রাতে বর্ণনা দিচ্ছেন, এটা আমাদের জানাটা জরুরি। হোয়াট ওয়াজ ইউর ফিলিংস, মানে আপনার অনুভূতিটা কি ছিল, কি হলো না হলো, আমরা সবকিছু আপনার কাছ থেকে জানতে চাই স্টেপ বাই স্টেপ। জি ভাই, আমি আসছি। আমার দুলাভাই বলে দিছে যে তোমাকে যদি জিজ্ঞেস করে তুমি কি চাও, তাহলে তুমি কিছু চাইবা। কি চাইবো? অন্য একটা মানুষের কাছে আমি কি চাইবো? না, সে এখন অন্য মানুষ না, সে তোমার জামাই, মানে গ্রাম্য ভাষায় বললো আর কি। আচ্ছা ঠিক আছে বলছি। আমার দুলাভাইয়ের কাছে ভয় পাই না, কিন্তু আমার তো ভয়ে মনে করে হাত পা কাঁপতাছে, মানে খুব ঠান্ডা হয়ে আসছে। তো আমার বোনের জামাই, আরেক ঘরের এক ভাবি, তো আমার কাজিন মানে বড় চাস্তো বোন, হের ভাবি সম্পর্কে। তো এখানে জ্যাঠসটা মানে না, ভাবিটাই মানে। তো সে আমার কাজিন ছিল। তো ওরা আমাকে মিষ্টি খাওয়াচ্ছে, ওরেও খাওয়াইতেছে। এখন আমার বলতেছে মিষ্টি খাওয়াই তার জন্য। এখন আমি তো লজ্জা পাইতে যাবো না, আমি মিষ্টি খাইতাম না। কয় না, তুই খাওয়া, তোরা খাওয়াই দিব। ওকে, পরে খাওয়াইলো। এখন দেখি সে আমাকে ধরছেও না কিছু না, আমি বসে আছি। মানে আমাদের ঘরে আগে ইয়া ছিল যে হারিকেন ছিল না, কারেন্ট ছিল না, তখন হারিকেনের লাইটটা আস্তে করে ডিম করে দিল নিজে থেকে। হ্যাঁ, তখন আমি খুব ভয় পাচ্ছিলাম, অন্ধকার করছে কেন। তখন সে বলতেছে কি যে তুমি ভয় পাও না, তুমি তো এখন থেকে আমার সাথে ঘুমাইবা, ভয় পাও না। ঠিক আছে। তো বলে কি চাও? কেন আমি কিছু চাই না। এই মুট করে আমাকে মানে 1000 না 1200 টাকা দিল। ওকে, দিয়ে যারা কয় তোমার আমার উপর তোমার কোনো দাবি আছে? আমি কই না। আচ্ছা, একটা জিনিস, 1000-1200 টাকা দিচ্ছে আপনার বিয়েতে দিনমোহর বা যেটা থাকে ওটা কত ছিল? ওটা 50,000 টাকা ছিল। ও দিয়ে বলছে যে আপনার প্রতি কোনো মানে ওর প্রতি কোনো দাবি আছে কিনা? হ্যাঁ, মানে ভাষার রাতে বলছে আর কি। আমি বলছি যে না, আমার কোনো দাবি নেই। পরে করছে কি, ও আমার হাতটা ধরলো, বলছে হাত ছাড়ে না। তখন করলো কি, সে আমার হাতটা ধরলো, ধরার পরে মানে আমাকে শুইতে বললো। মানে ওই যে বিষয়টা বলছিলাম যে স্বামী স্ত্রীর মধ্যে যে ভাষার রাতে একটা শারীরিক সম্পর্ক হয়, সেটা তো আমি জানতাম না। আমি সেই বিষয়ে একটু ভয় পাইলাম। ভয় পাওয়ার পরে এখন সে তার মানে যে লাইফের একটা কাহিনী বলছে, আমাকে জিজ্ঞেস করতেছে যে তোমার কোনো কথা আছে? না, খেলাধুলা ছাড়া তো আমার আর কোনো কথা নেই। আমি খেলি সারাদিন ভরে, স্কুলে যাই আসি, বইটি ডিল্লাদা ফালাই দিয়া খেলতে চলে যাই, অথবা সাইকেল চালাইতে যাই। তখন সেই রাইতে সে একটা মেয়ের সাথে তার অ্যাফেয়ার ছিল, সে আমাকে গল্পটা শোনাইছে। শোনানোর পরে আমি তো ছোট মানুষ, এসব কিছু বুঝি না, ওটা গুরুত্ব দেয়নি। শুধু মনে আছে যে সেই কথাগুলো আমাকে বলছে। তো বলার পরে খুব প্রচন্ড ভয় পাই ওই রাতে। ভয় পাওয়ার পরে এখন আমি ভাবতেছি যে সে কখন ঘুমাবে আর আমি কখন এখান থেকে উঠে যাব। তো পরে সে হঠাৎ একটা সময় মানে তার সাথে আমার কোনো কিছু হইল না, শারীরিক সম্পর্কটা এটা হইল না। কেন হলো না? আমার সেই ধারণ ক্ষমতাটা ছিল না। ওকে, আমি বাচ্চা মানুষ তো ছিল না। আমি একটা জিনিস একটু জানতে চাইবো আপনার কাছ থেকে, আপনি কি মেয়ে হওয়া বলতে যেটা বুঝায় এই বয়সে সেটা হয়েছিলেন? না না, মানে আপনি মেয়েও হননি অবস্থায় আপনাকে? আমি আমার শ্রোতাদেরকে বলছি আসলে মেয়ে হওয়া শব্দটা আসলে এখানে ঠিক যায় না, কিন্তু আমি এই মুহূর্তে আসলে আপনারা নিশ্চয়ই বুঝে নেবেন যে আসলে কি মিন করতে চাচ্ছি। আপনি সেই ব্যাপারেও মানে ফিজিক্যালি আপনি সেটা ছিলেন না, সেটা আপনার মা নিশ্চয়ই জানতো? হ্যাঁ, সেই অবস্থায় আপনাকে বিয়ে দেওয়া হলো? হ্যাঁ, সবাই জানতো, মানে শুধু আমার মা না, আমার আশেপাশে যারা ছিল তারা। মানে আমি খালি গায়ে স্কুল থেকে আইসা খালি গায়ে হাফ প্যান্ট পরে খেলাধুলা করি। ও মাই গড, এরকম। তো পরে হলো না, পরে সে একটা, আমার তো ঘুম নাই। তো পরে আমার হাজবেন্ড ঘুমাইলো, ঘুমানোর পরে আমি দেখলাম সে ঘুমাচ্ছে। পরে আমি আস্তে করে উঠে দরজাটা খুলে, দরজাটা আবজে আমি আমার দুলাভাই যে ঘরে শুয়েছে, আপা দুলাভাই, তার একটা মেয়ে ছিল তখন, আমি আমার দুলাভাইয়ের পাশে কে শুয়ে রয়েছি। শুয়ে রয়েছি, এদিকে আমাকে খুঁজতেছে সে ঘুম থেকে। আমি কোথায় গেলাম, জ্যোৎস্নার আলো বাইরে, কোথায় গেলাম খুঁজতেছে, সবাই খুঁজতেছে, কিন্তু আমি কথা বলি না, আমি ভয়ে কথা বলি না। আবার যদি ওরা ওই ঘরে নিয়ে দেয় আমারে। পরে যখন ওরা সবাই আমাকে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেল, তখন মানে আমি দেখতেছি যে কথা না বললে এখন আবার ধরা খাইলে মাই খাবো। তখন আমি বললাম কি, আমি আমার আপারে বললাম কি, আপা আমি এখানে বলাতে পরে বললো কি যে ও তো এখানে আছে, তোমরা আর খোঁজাখুঁজি করো না। মানে সেই রাত থেকে আমি তার কাছে সামনে চাইতাম না, মানে ভয় পাইতাম তাকে দেখলে। তখন কি করতো, মানে ঘুমের ট্যাবলেট খাইতো, মানে রাগ করতো যে এটা ভাঙতো ওইটা ভাঙতো, আমি তার কাছে যাই না কেন, তার সাথে আমি ঘুমাই না কেন। পরে দেখা গেল একটা সময় আমার মা এক পাশে ঘুমাইতো, আমাকে মাঝখানে দিত, আর আমার হাজবেন্ড এক পাশে ঘুমাইতো। আমি মাঝখান দিয়া ওই খাতা দিয়ে বেড়া দিয়ে রাখতাম, আমার শরীরের সাথে যেন টাচ না লাগে। আবার কানতাম আমি ও পাশে থাকলে। তো দেখা যেত আমি ছোট ঘুমের ঘরে অনেক ঘুমাইতাম, ঘুমাই যেতাম, আমার মা উঠে আসতো, চলে আসতো। আমি সকালে যদি গিয়ে দেখতাম নাই, তখন কান্নাকাটি করলে আমার আম্মা বলতো কি, আমি তো এই আজান দিছে পরে উঠে নামাজ পড়লাম। তো
আমার হাজবেন্ড আমাকে টাচ করতো না, যদি সজাগ পেয়ে উঠা দিকে এরকম। তা আমার দুলাভাই এক পাশে ঘুমাইতো, আমাকে মাঝখানে রাখতো, আমার হাজবেন্ড এক পাশে ঘুমাইতো। অথবা আমার ভাই দেখা গেল মাঝখানে শুয়েছে, আমি আমার ভাইয়ের সাইডে, আমার হাজবেন্ড আরেক সাইডে, আমি ঘুমাই গেলাম, আমার ভাইরে উঠে দিত। এরকম করে প্রায় 4-5 মাস চলে গেছে। মানে আমি তাকে দেখলেই লুকাই থাকি। গাছের উপর থেকে একদিন পড়ে গেছি, গাছে ঘুমাই গেছি গা ফিয়ারা গাছের মধ্যে। তো এরকম করতে করতে মানে গেল সময়, মানে এত আমি তো তার কথা শুনছি না, সে এটা ভাঙে ওটা ভাঙে রাগ দেখায়। তখন আমার আব্বা মা একটা সময় করলো কি, যে বাবা আমি তো বিয়ে দিছি, তুমি আমার মেয়েটাকে ছেড়ে দাও, তুমি অন্য জায়গায় বিয়ে করো, যেহেতু সে তোমার কথা শুনে না এবং শুনতে পারতেছে না, তুমি অন্য জায়গায় বিয়ে করো, ওকে ছেড়ে দাও, তোমার উপর কোন দাবি নাই। এখন তার কথা হলো না, আমি তাকে বিয়ে করছি, আমি তাকে ছাড়বো না। তো পরে তার থেকে সে একটা প্রস্তাব দিল আমার আব্বারে, তাহলে সে যেহেতু ছোট, তা আপনাদের বাড়ি থেকে কিছু টাকা দেন, আর আমাদের বাড়ি থেকে কিছু টাকা নিয়ে বিদেশ যাই, বিদেশ চলে যায়, বিদেশ থেকে আসার পরেও বড় হোক। তখন করলো কি, তখন বললো যে প্রস্তাবটা তো খারাপ না। তো আমার আব্বা একটা জমি বিক্রি করে ওরা কিছু টাকা দিল। হ্যাঁ, ও সিঙ্গাপুর যাবে। তো আমার আব্বা অর্ধেক টাকা দিল, আর ওরা অর্ধেক টাকা দিল। সিঙ্গাপুর গেছে, যাওয়ার পরে তখন তো ফোন ছিল না, চিঠির মধ্যে আদান প্রদান হইতো। তো চিঠি দেয় মাসে 2 মাসে একটা, অথবা আমি দেই, রিপিট যায়। এখন চিঠির ভাষাও তো বুঝতাম না, কিভাবে কি লিখতে হইতো বা কি নেন লিখতে পারতাম, বাট ভাষাটা বুঝতাম না, কি যে লিখতে হইব ওই জিনিসটা বুঝতাম না। ও সিঙ্গাপুর থেকে 2 থেকে 2.5 বছর থাকলো। থাকার পরে আমি বড় হয়েছি, মানে তখন আমি ম্যাচুরেট, মানে আলটিমেটলি মেয়ে বলতে যেটা বুঝি। হ্যাঁ, আমার হাজবেন্ড গেছে, আমি ওই মেয়ে বলতে এই সময়টা হয়েছিল মানে 1 বছর 9 মাস পরে, আমার হাজবেন্ড বিদেশে যাওয়ার 1 বছর 9 মাস পরে, আপনার বিয়ের প্রায় 2 বছর পরে। 2 বছর পরে, হ্যাঁ। তখন আমার হাজবেন্ড আসলো, মানে 2.5 বছর গেল। তখন আমার হাজবেন্ড আমাকে জিজ্ঞেস করতেছে যে আমি কি দেশে আসবো। আমি বললাম হ্যাঁ, এখন আসতে পারো। তো পরে সে আসলো কোথায়। আরেকটা কথা বলে রাখি, সে যখন বিদেশে যায় তখন তার বোনের জামাইরে নিয়ে একটু গন্ডগোল হয়েছিল আমার ভাইদের সাথে। মানে তার বোনের জামাইকে বিদেশে নিবে, এখন সে আমার ভাইদের কাছ থেকে টাকা দাবি করতেছে। আর ও যে বিদেশে গেছে, যে টাকা আমার আব্বা দিছে, বলছে ধার টাকা নিছে, আবার ফেরত দিয়ে দিবে, সে একটা টাকাও দেয়নি। আর এই 2.5 বছরে আমার মাত্র 6,000 টাকা দিছে। 2.5 বছরে। আমি এই কথাটা ক্লিয়ার করে দিই, নয়তো আবার লিসেনারা বলতে পারে যে ওনার হাজবেন্ড হয়তো ওনার কাছে টাকা দিছে। তো আমার 6,000 টাকা দিছে 2.5 বছরে। তা আমি তখন পড়াশোনা করি, আমি ওদের বাড়িতে যাই না, আমার বাপের বাড়িতেই থাকি। এখান থেকে স্কুলে যাই আসি, পড়তেছে। 2.5 বছর পরে আসলো কোথায়, মানে ওই যে ওর বোনের জামাই নিয়ে দ্বন্দ্ব লাগছে, আমাদের বাসায় আসবে না, ওর বোনের বাসায় ঢাকায়, ওর বোনের বাসায় আসছে। আমি খবর পাইছি ও আসছে। তখন ওর আমার এক দেবর ছিল, ওই দেবরে এসে বললো কি, ভাবি ভাই পাইছে, আপনাকে নিয়ে যেতে বলছে। তোমার ভাই বাড়িতে আসবে না? কই না। কেন? না, ও নাকি কিছুদিন ওখানে থাকবে, এই জন্য আসবে না। ঠিক আছে, ওকে। গেলাম, সে আমার কাছে উঠাই দিল কি, মানে ওই তার বোনের জামাই নিয়ে গ্যাঞ্জাম হয়েছে। মাঝখানে আরেকটা কথা বলি, ও যখন গ্যাঞ্জাম হয়েছে, ও চিঠি আমার ভাইদেরকে বলছে যে টাকা যদি না দেন তাহলে আপনার বোনকে আমি রাখবো না, আপনাদের সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। আচ্ছা, এই কথাটা উল্লেখ করছে। পরে আমার ভাই আবার চিঠির মধ্যে জানাইছে যে এই কথা বলে। তখন ওর জন্য তো প্রায় আমি পাগল, ভাইরা যাই বলুক, কিন্তু ওর সাথে আমার সম্পর্ক থাকতে হবে। আসলো, আমি গেলাম। তো যাওয়ার পরে ওরে দেখলাম, আমি অনেকক্ষণ তাকায় রইলাম ওর দিকে, যে মানুষটাকে আমি চিনতাম না বা বুঝতাম না, এত কষ্ট পেয়েছে। অনেকক্ষণ তাকায় দেখলাম, সেও আমার দিকে, মানে আমি খুব লজ্জা পাচ্ছিলাম তার সামনে যাইতে, যেখানে আমার ননাসের জামাই ভাগ্নিরা আছে। তো লজ্জা পাচ্ছিলাম, মানে আমি একটু আর চোখে চোখে তার দিকে তাকাই। তার প্রতি এক ধরনের একটা ভালো লাগা আপনার তৈরি হয়েছে? হ্যাঁ, ভালো লাগা এবং ভালোবাসা তৈরি হয়েছে তার প্রতি আমার। এরপরে আসার পরে আমার জাল ছিল, বাসুরের ওয়াইফ, তো সে আমাকে নিচে নিয়ে যায়, মানে তার বোনের বাসা নিচতলায় নিয়ে যায়, ওখানে রেখে আমাকে চলে আসে। তখন আমার হাজবেন্ড ভয় পাইতেছে, যদি আবার আগের মতো ভয় পায় বা কোনো কিছু এরকম। তো তার সাথে অনেক কথা বললাম, তার বোনের আমার বিষয়টাও তুলে ধরলো আমার সাথে। আমি শোনো, তুমি অনেকদিন পরে আসছো, এই কথাগুলো আমার কাছে না বলে ভালো কথা বলো, যে কথা শুনলে মানুষের ভালো লাগে। সবকিছু বাদ দিয়ে আমাদের সময়টা খুব ভালোভাবে চলছে, খুব ভালোভাবে একজন আরেকজনকে খুব ভালোবাসে, এবং মানে তাদের মধ্যে আমাদের মধ্যে খুব মিল। মিলের মধ্যে এখানে 1 সপ্তাহ থাকি। থাকার পরে এখন আমার যে ননাস যার বাসায় থাকি, তখন কোনো কাজ করতে পারি না। তো
ওরা ছোট মানুষ হিসেবে অনেক আদর টাদর করে। আবার আপনি কি পড়াশোনা ততদিনে বাদ দিয়ে দিয়েছেন নাকি? না, পড়তেছি। আমি তখন ক্লাস 8-এ পড়ি। ওকে। সবাই খুব আদর করে, আদর করার পরে বাড়িতে আসলাম। বাড়িতে নিয়ে আসলো প্রথমে আমার শ্বশুর বাড়িতে, আমার শ্বশুর বাড়িতে, একদিন পরে আবার আমার বাপের বাড়িতে। বাপের বাড়িতে নিয়ে আসলো। এখন ওর সাথে আমার সাথে কোনো দ্বন্দ্ব নাই, দ্বন্দ্ব হচ্ছে আমার ফ্যামিলির সাথে টাকা পয়সা নিয়ে। তো হচ্ছে এখন ও বলতেছে যে আমি যদি তোমাকে এখান থেকে নিয়ে যাই তুমি কি যাইবা? হ্যাঁ, আমি তো তখন এক পায়ে হারা, যেখানে নিয়ে যাবো সেখানে যাবো। তো পরে করলো কি, ও একদিন সম্পর্ক 6 মাস পার হইলো, তার সাথে আমার খুব ভালো একটা রিলেশন, আর হাজবেন্ড ওয়াইফের মধ্যে যে ভালোবাসাটা থাকে এটা। তো পরে আমার ভাই, মানে আমার এক ভাইয়ের শ্বশুর বাড়ি আমাদের পাশে, 5 মিনিটের রাস্তা আর কি আমাদের বাসা থেকে হাইটা গেলি। তো ও ঘুমাই দিছে, তখন বলতেছি কি মনির তো ঘুমাই দিছে, চল এটা খাইয়া আয় করবি। তো আমি কি না, উঠা যদি না দেখে তাহলে রাগারাগি করবো। না, তো ঘুমাই থাকতে থাকতে তুই আয় করতে পারবি। নিয়ে গেল, ঘুম থেকে উঠা দেখে আমি নাই। কোথায় গেল? শ্বশুর বাড়িতে। আসলাম, কোনো কথা নাই, মানে ঠাস ঠাস 2টা থাপ্পড় মারলো। প্রথম ঠাস ঠাস 2টা থাপ্পড় মারলো। আমি তো অবাক, কি ব্যাপার তুমি আমার মারলা কেন? তুই আমার কাছে না করে গেলি কি লেগা? তুমি তো ঘুমাই রেছো, আমি তো দূরে কোথাও জানি এনে গেছি, কি ধরনে? তখন সে বলে যে তোরে বিয়ে না করে, তোকে বিয়ে করাটাই আমার জীবনের একটা অ্যাক্সিডেন্ট। আমাকে বিয়ে করা মানে অ্যাক্সিডেন্ট, মানে এরকম একটা উদাহরণ দিচ্ছে যে তোরে বিয়ে না করে আমাদের হিন্দু বাড়ির একটা মেয়ের কথা বলছে যে ওরে বিয়ে করলে বোধহয় ভালো হইতো। প্রথম মানে এই ধরনের কথাবার্তা সে আপনার সামনে এরকম প্রথম বলার চেষ্টা করলো। তার একটা ছবি ছিল, ওই ছবিটা আসার দাবাং গেল। তো পরে আমাকে, তাহলে তুমি আমার বিয়ে করছো কেন? এই কথা বলতে দেরি আর একটা থাপ্পড় মারতে দেরিনি। তখন আমার এক কাজিন ছিল সামনে, তখন সে বলতেছে মনির তুমি ওরে কি করতেছো, একটু মায়া তুমি মারতেছো কেন? ও কি দোষ করছে? দোষ করলে তুমি বিচার দাও, আপনারা কোনো কথা বলবেন না। মানে হেরে দম পাইলো। তারপর ওর একটু ভয় পাইতো বেশি, কথা যে বলতো কখনো করে বলতো না, মানে কাকে যে কিভাবে কথা বলতে হয় সেই জিনিসটা করে বলতো না, এই জন্য মানুষ আসতে চাইতো না। তারপরে ও চলে গেল। চলে যাওয়ার পরে আমি অনেক কান্নাকাটি করে করে কথা বলি না। পরে আমার ভাই আসলো, বিচার দিলাম, ভাই এরকম এরকম। আমি কিছু না বলতেই মানে আশেপাশে যারা ছিল তারা বুঝলে দিছে আমার ভাইয়ের কাছে। বললো যে মনির তুমি কাজটাকে ঠিক করছো, ওরে তো আমি নিছি, ও তো যাইতে চাইনি, ও গেল কেন? ওর প্রশ্নই এটা। তখন আমার মেয়েটা 6 মাসের পেটে। আপনি ক্লাস 7-8 থাকা অবস্থায় আপনি প্রেগনেন্ট? হ্যাঁ। এটা কি আপনার মনির কি প্ল্যান করেই কাজটা করেছিল নাকি? প্ল্যান করে কিনা আমি জানি না, তবে আমি চাইছিলাম আমি আরো পড়াশোনা করব, কিন্তু সে আমাকে পড়তে দিবে না, বাচ্চা থাক। তো পরে করতে করতে 8 মাস আমার মেয়েটার, আমার পেটে 8 মাস। তো ও আবার বিদেশে যাবে, সিঙ্গাপুর টুরিস্টে যাবে। তখন ওরে আমার ভাই আসলো, আমার ভাইয়ের সাথে করে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে এখন ও কাজ করবে না, ওরে যেই কাজে দিবে ও কাজ করবে না, ও বসে বসে খাবে, সেই খরচ বহন করবে আমার ভাইরা, মানে তার কথা। তো বিদেশের বাড়িতে একটা মানুষের উপরে পড়ে থাকলে তো অনেক ব্যয়বহুলের একটা ব্যাপার স্যাপার। তো তুমি কাজ করো, না আমার ভয় লাগে, আমি কাজ করতাম না। তো তুমি যদি কাজই না করবো তাহলে আসলা কেন? তো ওইখান থেকে 3 মাস আমার ভাই রাখা দিছে। রাখার পরে এখন সে আমার জন্য জিনিস আনবে, আমার ভাইয়ের কাছে নাকি টাকা চাইছে। তখন ভাই বলছে মনির এখন তো আমার কাছে টাকা নাই, তুমি যদি আমার জন্য জিনিস নাও তাহলে আমি কিনে নিয়ে যাবো, তুমি এখন যদি বাড়িতে যাইতে চাও তো যাও। ওরে টাকা দিল না কেন? এটা নিয়ে মনে করেন দ্বন্দ্ব, তোর ভাই টাকা দিল না কেন? ও 3 মাস পরে আসছে, ও যেদিন আসছে এর পরের দিন আমার মেয়েটা জন্ম হয়েছে। তো জন্ম হওয়ার পরে ও খুব খুশি সবাই। ওই ডেলিভারি অবস্থায় আমি আবার একটু মৃত্যু সজ্জায় চলে গেছিলাম। কিরকম? মানে ডেলিভারি হওয়ার সময় একটু সমস্যা হয়েছিল। বাচ্চাটা ডেলিভারি হওয়ার পরে গ্রাম অঞ্চলে একটা ফুল থাকে, ফুলটা বের হওয়ার আগেই মানে দাই যে টান দিছে ওই ছিঁড়ে ফেলছে। তখন আমার আম্মা হুনা চেঞ্জলেস হয়ে গেছে, আমার মেয়ে তার বাঁচবে না। ওই দায় প্রশিক্ষণ প্রাপ্ত ছিল, ওই দায় আবার কিভাবে দৌড়ছে, ধরার পরে হাসপাতালে আপনাকে নেয় নাই? না, হাসপাতালে নেয় নাই। তখন এটা হয়েছে বিপদ থেকে উদ্ধার, মেয়ে হইল। মেয়ের যখন 4 মাস তখন শুরু হইল এই আমার হাজবেন্ডের আবার নির্মম অত্যাচার। টাকা বিদেশে যাবে, ও কিছু করতো না আসলে? না, দেশে কিছু করতো না, আর বিদেশে যে যেত আমাদের কাছ থেকে যে টাকা নিত ওই টাকা ফেরত দিত না। আর আমাকে যে তেমন ব্যয়বহুল ভাবে খরচ দিয়ে রাখছে ওইটাও না। বলেছি যে 2.5 বছর আমাকে 6,000 টাকা দিছে। এখন
সে টাকা 2 দিন পরে পরে কি টাকা দিতে পারে? আর একটা মেয়ের বিয়ে হয়ে গেলে বাপের বাড়িতে সেই অধিকারটা থাকে না, তখন পুরো দায়িত্ব তার হাজবেন্ডের উপর চলে যায়। যেহেতু আমার বিয়ে হয়েছে আজ থেকে অনেক বছর হয়েছে, 5-7 বছর হয়ে গেছে, তা আমি কি তাকে বেসিক্যালি টাকাই চামু? আমার আদর করে ঠিক আছে, কিন্তু তার বিনিময়ে আমি শুধু টাকা চাইতে পারি না। এমন করতে করতে গেল, তো পরে তার বোনরা বুদ্ধি দিল কি যে ওরে টাকা নিয়ে আস, ওরে তো হ্যাঁ কিছু কইতে পারবি না, ঢাকা নিয়ে আসলে ওরে চাপ দিতে পারবি টাকার লেগে, ওর বাইরের কাছে গেলে বাইরে টাকা দিব। তো আমার ঢাকা নিয়ে আসলো, আমার মেয়েটা তখন 4 মাসের, প্রচন্ড শীত। এখন ও খালি আমার পটাইতেছে যে বাইরে ফোন করলে টাকার কথা বলতে। আচ্ছা ঠিক আছে, এমন চাপের মধ্যে পড়ছি। এখন আর বোনেরাও বুঝায় যে কও তোমার জামা কাজ করলে তো তোমারই হবে, আর বোনের জামা না কও তুমি বলো না কেন তোমার জামা কাজ করলে তো তোমারই হবে। তারপর আমার যে হবে, কিন্তু আমার জামাই তো সেইভাবে কাজ করে রাখতে হবে, বারংবার তো তাদের কাছে চাওয়া যায় না। তো পরে পয়সা পরে আমার বুদ্ধি করে ঢাকা নিয়ে আসলো। এখন আমার ভাই ফোন দিছে ওর বোনের বাসায়, আমি একবার বলছি ভাই ও তো টাকা চায়, তোমার কিছু টাকা দিবা? তখন বললো কি ফোন করলে খালি টিয়ার কথাই কস, আর কোনো কিছু বলতে পারিস না? না না, আমার একটু খারাপ লাগলো, মানে আমার একটু কষ্ট হইলো আর কি, যে আজকে জামার জন্য ভাইদের কাছে এই কথা শুনতে হয়। আমি একটু ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে আপনাকে যে টাকা দিবে, আপনার পারিবারিক অর্থনৈতিক অবস্থা কেমন ছিল? আপনার বাবা কি করতেন, আপনার ভাইরা কি করতেন? মধ্যবিত্ত ফ্যামিলি। আমার বাবা আগে বিজনেস করতো যখন আমার বিয়ে হয়েছে, বিয়ের আগে। কিসের বিজনেস করতো? ড্রাই ফিশ। আর আপনার ভাই? আমার ভাইরা তখন, আমার বাবা যখন বিজনেস ছেড়ে দেয় তখন আমার আব্বা করছে কি আমার ভাইদেরকে বিদেশে পাঠিয়ে দিছে। আচ্ছা আচ্ছা, বিদেশে পাঠিয়ে দিছে। তখন পরে করছে কি এই কথা বলাতে পরে আবার ফোন করছে, আমার বড় ভাই ফোন করছে। তো আমার এক ভাই যখন এই কথা বলছে, তা আমি তার এই ভাইয়ের কাছে আমার নিজের কাছে একটু সংকোচ লাগে, কিভাবে বলবো, যদি আমাকে তারা অনেক আদর করে। পরে আমি বলছি না, সে দাঁড়ায় দিছে, কও যে টাকা দিতে কও। আমি বলছি না, না বলাতে মানে ফোনটার সাথে থাকতে আমার এমন এক থাপ্পড় মারছে, মানে ড্রেসিং টেবিলের উপর নিয়ে ফেলাইছে, এর বোনের রুমের মধ্যে ফোনটা ঝুলতেছে। একটা জিনিস দেখেন, মানে যখন আপনাকে বিয়ে করলো তখন সে নিজের ইমোশনাল পয়েন্ট অফ ভিউ থেকে একটা টাকা নেয়নি, কিন্তু বিয়ে করার পরে কিন্তু পরিস্থিতিটা চেঞ্জ। এবং সে টাকার জন্যই এখন যে মানুষটার জন্য সে পাগল হয়ে গেল, সে মানুষটার গায়ে হাত তুলছে। হ্যাঁ, আমি অহরহ মার খাচ্ছি তার ইয়াতে। পরে টাকা দিল না, তো পরে তার যে বোনরা আছে, তার বড় যে বোন, আমার শুধু সেখানে কষ্টটা যে ওরা কিভাবে আইসে একটু বিচার করলো না যে ওরে মারাস কেন, ও তো কোনো দোষ করে নাই। টাকা যদি মানে টাকা তোর একবার দিছে, তুই যদি এটা ফিরিয়ে দিতি তাহলে তো আবার দেওয়ার জন্য একটু আগ্রহ থাকতো। আমাকে যে মারছে ওরা কিছু বলছে না। তখন আমি আমার ননদকে বললাম যে আপা, আপনার ভাই আপনাদের সামনে আমাকে এইভাবে মারছে, আমার এই যে ড্রেসিং টেবিল গ্লাসের উপরে ফেলা দিছে, তা আপনারা তো অন্তত কিছু বলা উচিত। সে বলে কি তোমার জামাই তোমার মারে, আমরা কি করবো? পরে অনেক কিছু করার পরে আমার নিচে গেলাম ঘুমাইতে। আমার মেয়েটা তখন 4 মাসের, এমন শীত, সে মানে টাকা তো আর হাসিল করতে পারে নাই। এখন ভানা ধরছে আমি নাকি সাজগোজ করে থাকি না, কাপড় ভালো কাপড় পরে থাকি না, মানে আমি স্মার্ট না, স্ট্যান্ডার্ড না। সে আমার জন্য অনেক জায়গায় গেলে লজ্জা পায়। বলার পরে এই কথা বলার পরে আমাদের খাটেতে লাথি মেরে ফেলাই দিছে। তুমি এমন করতেছো কেন? তোমার যদি ভালো না লাগে তাহলে তুমি আমাকে ছেড়ে দাও, নাহলে আমার বাপের বাড়িতে আমার নিয়ে দিয়ে আসো, তোমার কিছু দিতে হবে না। বলছি আর ঠাস ঠাস করে লাথি মেরে আমার খাটেতে ফেলাই দিছে। ফালা দিয়ে সেটা, এরপরে ওর এখন বাচ্চা তো ছোট, আমার বাচ্চাটাকে দিয়ে আমরা বাইক করে দিছি রুমেতে। বাচ্চার বয়স তো এখন কত? 4 মাস। পার্কা দেওয়ার পরে এখন গেট তো তালা দেওয়া, আমি তো বের হতে পারবো না। তখন বাজে রাত 12টা, প্রচন্ড শীত। আমি আমার মেয়েটাকে নিয়ে পাক্কার মধ্যে বসে আছে, আমার যে সুতি কাপড় ছিল ওই কাপড়টা তার শরীরে দিয়ে পেঁচাইয়া আমি বসে রয়েছি এই অবস্থায়। কিন্তু সে যে দরজা বন্ধ করে ঘুমাইছে, আমি যে কোথায় যাব, আমি যে তার মেয়েটাকে নিয়ে কিভাবে আছি তার কোনো চিন্তা নেই। পরে আমি আজানের সাথে সাথে উপরে গেলাম, গিয়ে ডাকে উঠে, চাপা আপনার ভাই তো আমার বাইক করে দিছে। কি লেগে বাইক করে দিছে? তুমি মনে হয় আমার ভাইয়ের লোকে কোনো অন্যায় করছো, এই জন্য বাইক করে দিছে। আমি কি অন্যায়টা করছি আপনার ভাইরে বলেন, যে বলতে যে তুমি এই অন্যায়টা করছো। মানে তাদের কাছে আমার কোনো সাপোর্ট নাই। তখন তাই এমন একটা ফোনের যোগ ছিল না, 3টে লাইন ছিল আমার ননাসের বাসায়, আমি তখন ফোন করবো কিভাবে, তারা তো বসে থাকে। পরে একদিন হঠাৎ অনেকদিন পরে এইভাবে মারতে আসে। আমার শাশুড়ি বলে যে, আমার ননদ বলে আমার পরনের কাপড় খুললে ওরা আমার বের করে দিবে, তোরে কে আটকাবে দেখি। আমি তো কোনো অন্যায় করি না, আমি যদি কোনো অন্যায় করে থাকি তোমরা আমাকে দেখাও। তোমার ভাই আমাকে দিনের দিন টাকার জন্য চাপ দিতেছে, টাকার জন্য চাপ দিলে টাকা না দেন, টাকা তোর বললেই আসে না। আমার দুলাভাই ফোন করলো, দুলাভাই আপনি যত তাড়াতাড়ি সম্ভব আমার এসে নিয়ে যান, আমাকে তোরা মারামারি করতেছে। আমি এই কথা বললাম কেন, এটা আমার অন্যায়। সে আবারও মাই শুরু করে দিচ্ছে আমাকে।
অন্যায়। আমি বলছি যে তুমি যদি আমার সাথে এমনই করো, টাকাটাই যদি তোমার কাছে বড় হয়, আমি এবং আমার মেয়ে যদি কিছু না হয়, তাহলে তুমি আমাকে বিদায় করে দাও, সমস্যা নেই, তুমি যেখানে টাকা পাবো সেখানে বিয়ে করো। ও না, তোরে আমি ছাড়বো না, ভালো থাকতেও দিব না, আমার অন্যায়, তোর কোনো অপরাধ না, তুই টাকা এনে দিবি। এমন করে আমার দুলাভাই আমাকে নিয়ে গেল, এসে আসলো, সে আমাকে দিবে না তার কাছে সাথে যাইতে। আমার দুলাভাই জিজ্ঞেস করলো তুমি ওরে মারো কেন? ও তো এখনো বাচ্চাই রয়েছে, হয়তো ওর মেয়ে হয়ে গেছে, ওরও তো এখনো 18 বছরই হয় নাই। সবাই বলে কি যে আমার বোর্ডে আমি মাইরা স্যালাইন লাগাই রাখবো, আপনি বলার কি? এই কথা আমার শুনে দুলাভাই চুপ করে রয়েছে। আমার বসে যাইবে, আমাকে হ্যাঁ দুলাভাই দাম। পরে আমি আইসি রামপুরে আমার বোনের বাসায়। আমার পরে এখন সে আবার আমার কাছে আসবে কিছুদিন পরে আসবে। পরে আমি আমার আম্মার ফোন করলাম, আম্মা আমি বাইজামুগা, আমার যে আর অত্যাচার করতেছে, আমি আর এইসব কথা বাড়িতে শোনাইনি, আমি বাইজামুগা। পরে কি আমি কিছু হয়েছে না, বাড়িতে যাবো। পরে আমার আম্মা এসে আমাকে বাড়িতে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে সে কিছুদিন যায় না আমাদের বাসায়, যায় না। পরে চিন্তা করলাম যে একটা মেয়ে হয়ে গেছে, এখন যদি আমার হাজবেন্ড বিয়ে করে ফেলে তাহলে আমি মেয়েটাকে নিয়ে কি করব। পরে আমি তার পিছনে পিছনে ঘুরি, আমি শুনলাম সে বিয়ে করে ফেলবে, মনে হলো যে মানে আকাশটা ভেঙে পড়ছে, সে বিয়ে করবে। করতে করতে আমার মেয়েটার যখন 8 মাস, তখন বাড়িতে এসে সে আমাকে মারে। আপনার বাড়িতে? আমার বাড়িতে। আপনার বাবা মা কিছু বলতো না? আমার আব্বা আম্মা ছিল না বাড়িতে, মারে। এখন কেউ যদি জিজ্ঞেস করে কি রে, আমার মেয়েটা তখন অনেক ভয় পাইতো, ওরা দেখলে যাইতো না। আমার কোলে তো মেয়েটা ছিল, ও আমার থাপ্পড় মারতো, ঘুষি মারতো, এরকম। পরে করছে কি, এমন করতে করতে ওর মারে। পরে মারার পরে এক বিচার হইলো। কেন? সে বিচারে বললো যে ও আমার কথা শোনে না এবং সে ভালোভাবে কাপড় চোপড় পরে না, সাজগোজ করে থাকে না, এই অপবাদটা দিল আমার। তো সবাই বললে ঠিক আছে, তোর যখন এমন সাজগোজ করার লেগে এরকম করে, তুই একটু ভালোভাবে চলতে পারিস না? কি ভালোভাবে তো আমি চলি, যতটুকু থাকার দরকার। চাস্তবনরা আমাকে মানে চলাফেরার একটা স্টাইলটা শিখাইলো যে ওরা যেভাবে থাকে তুই এইভাবে থাকবি। তো করে গেল 8 মাস। যখন আমার হাজবেন্ড তো টাকা চাইলো, টাকা তো দিলাম না, ওগুলোকে আমার কাছে না বলে বিদেশ চলে গেল, সৌদি আরব। টাকা ম্যানেজ করলো কিভাবে? টাকা হয়তো বা ওর বোনরা দিছে, এরকম। 1 সপ্তাহ আমি কোনো খোঁজ খবর পাই না। ভিতর ভিতরে একটু ছটপট করতেছে। আমার এক ননদের কাছে, খালা শাশুড়ির ননদের কাছে খবর পাইলাম যে ভাবি মনির ভাই তো সৌদি গেছে গা, আপনার লোক ফোন টোন করছেনি? না তো। কে কইছে বিদেশ গেছে? ও যেদিন গেছে আর পরের দিন আবার আমার শাশুড়ি আমার মেয়ের জন্য 2 জোড়া জুতা নিয়ে আসছে। তো নিয়ে আসছে, আমাকে এই জুতা কিনে দিচ্ছে, কারা ওর আব্বু কিনে দিছে। নিয়ে আসার পরে টিন্দায় গেল, আমার শাশুড়ি চলে গেল। মানে 1 সপ্তাহ পরে শুনলাম বিদেশ গেল। বিদেশে যাওয়ার পরে ও চিঠি লিখলো আমার কাছে, মানে যত রকমের খারাপ ভাষা সবকিছু ইউজ করলো এই চিঠির মধ্যে। আমি তার যোগ্য না, সে আমাকে বিয়ে করে অনেক ঠকে গেছে গা, অনেক লস খাইছে, আমি ভুল করছি, আমি সে ভুল থেকে ফিরে আসতে চাই, এরকম কথাবার্তা। তারা অপমান করছি, এটা সেটা। আর ও কথা কথা খাওয়ানোর খোটা দিত, যেটা খাওয়াই ওইটা খাওয়াই। তো তুমি আমার হাজবেন্ড, তুমি খাওয়া না খাওয়াইলে কে খাওয়াইব? বিয়ে করছো তুমি, আমার কি আরেকবার খাওয়াইব? আমি পড়াশোনাটা আবার স্টার্ট করলাম, ক্লাস 9-এ ভর্তি হলাম। আমার মেয়েটা মোটামুটি 1 বছর 1.5 বছর হইল। আমি কক্সবাজার যাই বেড়াইতে আমার ভাইয়ের সাথে 2000 সালে। 2000 সালে আমার মেয়েটারে নিয়ে নি, আমার মেয়েটার আমার আম্মার কাছে রেখে গেছি। বাচ্চা মানুষ, যদি যাই একটু ঘুরতে না পারলে তো চিলাচিলি করবো, ঘুরতে পারবো না, এই মনে করে আবার আমার আম্মার সাথে আমার মেয়েটা আবার থাকতো, আমার সাথে তেমন একটা ইয়ে ছিল না। তো গেল আমার ফ্যামিলির, আমার ভাই, আমার বোন, দুলাভাই, ভাগ্নিয়ারা সবাই মানে গেছে ওখানে। যাওয়ার পরে আমার এই ছিল যে আর কখনো যাইতে পারবো কিনা, তো ওদের সাথে একটু ঘুরে দেখে আসি কক্সবাজারটা কেমন, এই হিসাব করে গেছি আর কি। যাওয়ার পরে আমার শ্বশুর তখন অসুস্থ ছিল, আমি আমার শাশুড়ির কাছে বলে গেছি আম্মা আমি এই 2 দিনের জন্য যাই, 2 দিন পরে আয়া করবো। গেছি, আমার একটা দেবর ছিল, মানে আমার নামে যত কথা বানায় ওর ভাইয়ের কাছে বলতো। আমি চুরি পড়ছি এই খবরটা ওর ভাইয়ের কাছে যাইতো, যে তোমার বউ হাত বুড়া চুরি পড়ছে। ওই সালোয়ার কামিজ পুরা দোকানে বসে রয়েছি, কি করতো, আমি কার সাথে কথা বলছি, কোথায় মার্কেট করতে গেছি, কোথায় আমার মেয়েরে লয়ে গেছে, মানে সব টোটালে খবর আমার দেবর আমার হাজবেন্ডের কাছে বানায়, মানে একটু না হলে তিনি একটু বাড়াই করতো। তো কক্সবাজার থেকে আসলাম, ঘুরে টুরে আসার পরে ওর কাছে খবর গেল ও মানে আমার যে শ্বশুর অসুস্থ ছিল, আমাকে তারা খুব গুরুত্ব দিত, খুব কম আমার শ্বশুর বাড়ির মানুষ। আমি যে তাদের একটা ছেলের বউ, মানে এই তুলনায় তারা আমাকে ওরকম ভাবে একটা গুরুত্ব দিত না। তো আমার যে যা ছিল মানে সব পাই টু পাই খবর মানে ওকে দিচ্ছে, এবং তাদের অনুষ্ঠান হলে আনতেছে নিতেছে, বাট আমার কোনো খবর নাই।
আমি যে বাবার বাড়িতে থাকি, আমার মেয়ে আছে, আমার কোনো খবর নাই। এবং আমার হাজবেন্ড সৌদি আরব থাকাকালীনে আমাকে কোনো টাকা পয়সা দেয়নি। আমার যে একটা মেয়ে আছে, ওটার যে একটা খরচ আছে, ওই টাকাটা পর্যন্ত সে আমাকে দেয় নাই। আমার শ্বশুর এত অসুস্থ, ওরা তো পাশাপাশি গ্রাম, তখন তো ফোন ছিল না যে ফোনে খবর নিয়ে নিব। তখন একটা খবর পাঠাবে যে তোমার শ্বশুর অসুস্থ, দেখা যাও। ওরা আমাকে নিতেও আসে না, খবরও দেয় না। তাহলে কি আমি শ্বশুর বাড়িতে তার ইচ্ছা করে যাইতে পারি না? সেটাই। এখন ওর বাবা অসুস্থ, আমি গেলাম না কেন, এটা আমার দোষ। আমার তো খবরটা জানতে হবে যে সে অসুস্থ। আমার শ্বশুর 2000 সালের শেষের দিকে মারা গেল। তোরা খবর পাঠাইছে, আমি খবর শোনার সাথে সাথে গেলাম। মানে ঢাকাতে ট্রিটমেন্ট করতে আনছিল, ট্রিটমেন্ট করা নেওয়ার পরে আমার শ্বশুর যাই এই রাত্রেবেলায় মারা গেছে। মানে খবর পাঠাইছে, আমি দৌড়ে গেছি আমার আম্মা। আমি গিয়ে দেখি তারা আমাকে নিয়ে অনেক কথাবার্তা বলতেছে, মানে মরা বাড়িতে। এই মনির আসলে অল্প উলিয়া খাইতো না, এটা হিডা। আমার আম্মা আমি বললাম থাক মা, খুব হয়তো বা এটা আমাদের অন্যায়, তারা আম করে জানাইছে না, আমরাও আসছি না। কইয়া থেকে আমরা ওখান থেকে আইসা পড়ছি আমার মেয়েটাকে নিয়ে। তখন আমরা রান্না টান্না করে পরের দিন লয়ে গেছি তাকে বাড়িতে। নেওয়ার পরে আমার শ্বশুর মরার 30 দিন পরে আমার হাজবেন্ড বাড়িতে আসছে। এর মধ্যে কিন্তু তার সাথে আমার কোনো যোগাযোগ নেই। আসছে, আসার পরে এখনো খবর পাইছি আমার দেবর নিতে আসছে। আসছে তো তুমি আগে বললা না কেন আমাকে সন্ধ্যার সময় নিতে এসে? আগে তো আমাকে জানাইছে না। তা আমার আম্মা করলো কি, ঠিক আছে যা। গেলাম, যাওয়ার পরে তখন সালোয়ার কামিজ পরতাম, কাপড় সুতি কাপড় পরে শাড়ি পরে গেছি। তারপরে আমি একটা কোনার দাঁড়ায় রয়েছি, আর আমার মেয়েটা আমার কোলেতে। তার সাথে আমার প্রথম রাতটা ভালোই গেছে। মানে আমি তাকে বললাম যে তুমি যে এই কাজগুলো করলা, এটা কি ঠিক করলা? তুমি আমাকে এই আমার উপরে এই নির্যাতন, আমার কাছ থেকে না বলে চলে যাওয়া, মেয়েটার কোনো খোঁজ খবর না নেওয়া, এবং ঈদ যায় তোমাদের বাড়ি থেকে আমার কোনো খোঁজ খবর না নেওয়া, তোমার কোনো খোঁজ খবর নাই, তোমার মেয়ের কোনো খোঁজ খবর নাই। মানে আমি তাকে সবগুলো তুলে ধরলাম। তখন সে কান্নাকাটি করতেছে এবং আমার পায়ে ধরে রাখছে, তুমি আমার মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। এটা মাফ চাওয়ার তো কিছু নাই, তুমি তো আমার আরো অপরাধী বানাইতেছো। এটা মাফ চাওয়ার কিছু না, আমি তোমাকে শুধু এই জিনিসটা দেখাইলাম যে তুমি কি করতেছো। বলার পরে বেশ কিছুদিন ভালো। এখন আমার ভাই তাকে একটা মোবাইল দেওয়ার জন্য আমাকে বলছে। তা আমি বলছি মোবাইল যদি সে আনিয়ে আসে তাহলে আমি বলবো। আমার ছোট ভাইয়ের সাথে আবার তার বোনের একটা সম্পর্ক ছিল, মানে বিয়ের মধ্যে, মানে তাদের মধ্যে একটু অন্য একটা রিলেশন হয়ে গেছিল বোধহয়, মানে ধারণা করছি। তো পরে আমার ভাই ফোনে একদিন বলতেছে কি, আসমা আমি রুনুরে বিয়ে করবো, মানে আমার ননদের নাম হচ্ছে রুনু, বিয়ে করবো। এই কথাটা মানে একটু ফোনে একটু জোরে শব্দ হইলে শোনা যায় না দূর থেকে, ও শুনছে। শোনার পরে মানে আমাকে যে একটা কথা বলার সুযোগ দিবে, সেই কথাটা সুযোগ দিল না, ধাপাস করে এক চল মারছে। আমার হাতে ফোনটা পুড়ে গেল। তুমি আমার একটু কথা বলার একটা সুযোগটা দিবা, তোর ভাই আমার বোনের কি বিয়ে করতে গেল কি লেগা, অলরেডি কিন্তু সে স্বামীর ঘর থেকে আইসা পড়ছে, বিয়ে করতে গেলে, তো তুমি আমাকে একটু বলার সুযোগটা তো দিবা। মানে সেই থেকে তার আমার উপর আবার অত্যাচার শুরু হইলো। তো তুমি এমন করো কেন? ওই যে আমার বাবা অসুস্থ ছিল, তুই আইস নাই, এই প্রতিশোধ আমি তোরে নিতে আসি। 3 মাসের ছুটিতে আইসে। এরকম করতে করতে এমন মায়ের খাচ্ছি, কোনো তার আমি যে কি অন্যায় করছি, আমি সেই জিনিসটা তার কাছে, আমি তার মুখ থেকে শুনতে চাই আমার তুমি কি অপরাধে মারো। যদি আমি কারো কাছে বলি, আমার শাশুড়ির কাছে বিচার, ও আমার কথা শুনে না। কি কথা শুনি না? আমি কাছে তুমি কি ভালো হইবে না? আমি ভালো হবো তুমি যদি আমার মার মনটা জয় করতে পারো। আমি তাদের বাড়িতে গেছি মাত্র 3 মাস, এই 9 বছরের জীবনে 3 মাস। ঠিক আছে, এটাই তো তোমার হ্যাঁ, আমার মা আর বোনেরা যেন আমার কাছে কোনো বিচার না দেয়। আমি তাদের সাথে কি করি, তোমার কাছে কি বিচার দেয়? আমি আমার শাশুড়ির সাথে ভালোভাবে মিশে গেলাম। ঠিক আছে, তুমি আমার 1 সপ্তাহ সময় দাও, মানুষ একটু বুঝতে শুনতে একটা সময় লাগে, সপ্তাহ লাগে। আমি আমার শাশুড়ির সাথে এমন ভাবে মিশলাম, মানে সে আমাকে ছাড়া এখন আর কিছুই বুঝে না। তার যে আরো যে 2-3টা বউ আছে, মানে ওদের চাইতে আমাকে একটু সে বেশি আদর করে। এখন সে সবকিছু সে আমাকে শেয়ার করে, তার দুঃখ সুখ সবকিছু। এখন ওই দিকটা যে ওনার ছেলে যে আমাকে কি জ্বালান জ্বালাইতেছে, আমি কিন্তু আমার শাশুড়ি শোনাই না সব কথা। কারণ আমার শাশুড়ি আমাকে ছাড়া কিছু বুঝে না, যা করে আমি আসমা সব দিকে। এখন ওই বাড়িতেও যে কটা মানুষ ছিল, 4-5টা ঘর ছিল, আলগা বাড়ি, মানে জমিনের মধ্যে বাড়ি বাঁধানো। ওদের সাথে আমি এমন ভাবে মিশে গেছি, ওরাও এখন আমাকে ছাড়া কিছু বুঝে না। তো এখন আমার ননাস ছিল, একটা ননাসের কাছে আমি 2টা মাস ছিলাম। ওই ননাস এখন আমার খুব ভক্ত, মানে সে আমাকে ছাড়া কিছু বুঝে, মানে অলরেডি আমি তার ফ্যামিলির সাথে মিশে গেছি। তো মিশার পরে এখন তার আরেকটা প্রুফ, মানে সে যে চলে যাচ্ছে বিদেশে, আমাকে একটা শাড়ি দিছিল আর কিছু গহনাগাটি দিছিল। এরপরে সে কম্বল নিয়ে লাগছে, শীতের দিন তো, এখন আমাকে বলতেছে আমার বাপের বাড়িতে কম্বল নিয়ে ওই বাড়িতে ঘুমাইতাম, কিন্তু তার ঘরে অলরেডি কম্বল আছে, একটা এক্সট্রা কম্বল আছে সবাই দিয়ে। আমি ওই কম্বলটা নামাও, আমি ওদের বাড়ি থেকে কম্বল আনবো। কয় না,
তা আমাকে তুমি কিছু না দিয়ে আমার বাপের বাড়িতে এত কিছু দাবি করো, ঘরে কম্বল, তুমি কম্বল না দিলে তুমি যদি অন্য কিছু দিয়ে গায়ে দিয়ে থাকতে পারো আমিও থাকতে পারবো, সমস্যা নেই। এই নিয়ে নানান ধরনের কথা। পরে ও আমার কাছ থেকে ঝগড়া করে আমার যে 2টা শাড়ি দিছিল ওই শাড়িগুলো নিয়ে গেছে, 2টা চুড়ি দিছিল ওই চুড়ি সবার সামনে দিয়া হাতে টাইনা খুলে লিয়ে গেছে। গলার যে হারটা ছিল ওইটা ওর বোনের বাসায় আসছিল বেড়াইতে, ওর বোনের বাসায় ও রেখে দিছে। আমি বলছি শোনো, আমি কোনো কিছু লুবি না, তুমি আমাকে যত কিছু দাও, তোমাকে যদি আমার ভালো না লাগে আমি যেদিন তোমার সংসার থেকে চলে যাব আমি তোমার সবকিছু দিয়ে যাবো, একটা সুতাও আমি নিয়ে যেতাম না তোমার এখান থেকে। সেদিন আমার এত কষ্ট লাগছে, স্বর্ণগয়না নিয়ে গেছে সে, তাতে কোনো কষ্ট নাই। যে হাজবেন্ড ওয়াইফ খাইতে বইতে টুকটাক ঝগড়া হয়, তার মানে এই না সে আমার কাপড়গুলি নিয়ে যাবে। খুবই লজ্জাজনক। হ্যাঁ, তখন মানে আমার এত কষ্ট লাগছে, মানে আমি না পারছি কার কাছে বলতে, না পারছি মানে শুইতে, আমি নিজে নিজে কাটতেছি যে আমি কেমন মানুষের ঘর করি, যে কাপড় হাই স্টাইলে নাহলে 5,000 টাকা 2টা কাপড়ের দাম, তো সে আমাকে এতটুকু জিনিস দিয়ে বিশ্বাস করতে পারলো না, তাহলে আমি কেমন স্বামীর ঘর করি। আচ্ছা, আমি এই ফাঁকে একটু আমি আমার শ্রোতাদেরকে বলে নেই, গত সপ্তাহে আমরা লুনার গল্প প্রচার করেছিলাম। লুনার সাথে আজকের আসমার জীবনের গল্পের একটা জায়গাতে অনেক মিল খুঁজে পাবেন, একটু ভিন্ন অর্থে একটা মিল খুঁজে পাওয়া। লুনার স্বামী অনেক শিক্ষিত, অনেক রুচিশীল একজন মানুষ হওয়ার পরেও লুনার কাছে গিয়ে সে খুব বেশি পরিমাণে মানে কাছের মানুষ বা আপনজন হওয়ার জন্য যেটা হওয়া লাগে সেটা হতে পারেনি, এবং লুনার জীবনটা একটা অসমাপ্ত কাহিনী আমরা দেখেছিলাম। আর আজকে আমরা যে আসমাকে খুঁজে পাচ্ছি সেখানেও সেই গল্পের নায়ক বা ভিলেন আমরা যেটাই বলি না কেন সে কিন্তু তার হাজবেন্ড, এবং সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে গল্পের কোনো একটা জায়গায় মিল আছে। কিন্তু আবারও বলছি যে জীবনের গল্পের শেষটা অনুমান করা যায় না। লুনার ক্ষেত্রে যেটা হয়েছিল সেটা যদি আসমার ক্ষেত্রে হতো, ঘটনা যদি অন্যরকম থাকতো, তাহলেও হয়তো আমরা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারতাম। কিন্তু আসলে ঘটনাটা কোথায় গিয়ে শেষ হবে আপনি চিন্তাও করতে পারবেন না। আমাদের সাথেই থাকবেন, এবং একই সাথে একটু মনে করে দিতে চাই যারা ফেসবুকে আছেন এবং বিভিন্ন কমেন্টস করছেন তাদের সবাইকে বলবো ধৈর্য ধরে গল্পটা শোনার জন্য। আমাদের ফেসবুকে যারা এখন পর্যন্ত হ্যালো 8920 মেম্বার হননি তারা দয়া করে ওখানে মেম্বার হয়ে যাবেন। আমাদের ফেসবুকের ঠিকানাটা হচ্ছে facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/HELLO8920। ওখানে আসমাকে নিয়ে একটি রেডিও স্ট্যাটাস দেওয়া আছে, ওখানে কমেন্টস করতে পারেন, এবং একই সাথে যারা মেম্বার হয়নি ওই পেজটিতে গিয়ে একটা লাইক দিলে আপনি সঙ্গে সঙ্গে মেম্বার হয়ে যাবেন। হ্যাঁ আসমা, যেটা বলছিলেন। তারপরে ভাইয়া আমার হাজবেন্ড যখন এইভাবে অত্যাচার শুরু করলো, আমি কার কাছে বলবো? আমার বাবা মা তো কেউ বিশ্বাস করে না, সবাই বলে আমারই দোষ, কিন্তু দোষটা যে কোথায় আমি খুঁজে পাচ্ছি না। তারা কি জানতো না ব্যাপারগুলো? তারা তো সবাই জানতো। তখন আমার হাজবেন্ড তাদেরকে বলতো কি যে না, ও আমার কথা শুনে না, ও শুধু এদিক ওদিক ঘুরে, মানে এজন্য ওর উপর আমি ওরে মারি না। কিন্তু সবাই দেখছে যে আমাকে মেরেই যাচ্ছে, মানে আমাদের যে আশেপাশের লোকজন আছে ওরা শুধু বলতো যে তুই কেন এই পাষাণের ঘর করিস, কিন্তু দেখো এই মেয়েটা আমার পাশের ঘরে আবার সৎ মায়ের ঘরে 2টা বাচ্চা ছিল, এত অত্যাচার করতো আমি জানালাতে দেখতাম। তখন ভাবতাম যে আমার মেয়েটা কার দিকে তাকাবে, আমি যদি এখান থেকে চলে যাই। তখন শত অত্যাচার সহ্য করে মেয়েটার মুখের দিকে তাকিয়ে আমি তার কাছে ছিলাম। আমি আমার মাকে বলতাম যে মা দেখবা আমার সাথে এমন করে তোমরা বিশ্বাস করো না, তোমাদের সাথে যখন সে এমন করবে তখন ঠিকই বুঝতে পারবা। তখন এটা করতে করতে সে একদিন আমাকে এমন ঘুষি মারলো, আমার এই চোখের এদিকে ফুলে লেগেছে, অনেক কালো হয়ে গেছে। হ্যাঁ, ডাইন পাশে কালো হয়ে গেছে। এখন আমার মুখ টুক ফুলে গেছে। সকালবেলা সে বলতেছে কি এখানে থাকবা না তুমি বাড়িতে যাবা গা। সে আমার কাছে মাপ চাইতেছে, আমার মাপ করে দাও, আমার ভুল হয়ে গেছে গা, তুমি বাড়ি থেকে কিছু কইও না কারো কাছে। আমি কইতাম না। কি কইবা? আমি কমো কি যে খাটিতে পুরা ফুলাই গেছি। পরে সে আমাকে সাথে সাথে আমার মানে সকালবেলায় আমার বাপের বাড়িতে নিয়ে আসছে। নিয়ে আসার পরে এখন ওই আমার আগেই প্রচার করতেছে যে আমি খাটিতে পুরা আমার চোখের দিকে ফুলাই লেছি। আমি লজ্জা কারো কাছে যাই না, আমি ঘরেই থাকি। আমার আম্মা জিজ্ঞেস করতেছে, আমি তখন বলছি যে না, এটা আমি খাটিতে পড়ে গেছি। আমার চিন্তা হচ্ছে আমি ও যদি একটু ভালো হয় তাহলে আমার মেয়েটাকে নিয়ে অন্তত একটু ভালোভাবে থাকতে পারবো। এরকম করতে করতে অনেক দিন গেল। এক কবিরাজের কাছে গেল, আমার ব্রেন আউট করেও আমাকে বের করে দিবে ঘর থেকে। মানে আপনাকে কবিরাজি করবে? হ্যাঁ, আমাকে পাগল করে ঘর থেকে বের করে দিবে। এর মধ্যে আমি ওর পিছনে পিছনে ঘুরতেছি, ও এমন সুযোগ দিছি ওরে। আমি বলছি ঠিক আছে, তুমি আমার উপরে এত নির্যাতন করো না, এত কিছু করো না, তুমি বিয়ে করো, আমি থাকবো। আমি বিয়ে করলে তুই বিয়ে বইতা অন্য জায়গায়। ঠিক আছে, আমি বিয়ে বইতাম না, আমি আমার মেয়েটা নিয়ে থাকবো। 24 আওয়ার্স তোমার জন্য আমার ঘরে দরজাটা খোলা থাকবে। তুমি যদি মনে করো যে আমাকে ছাড়া ওই মেয়েকে নিয়ে তুমি অনেক সুখী, আমি কোনোদিন তোমার কাছে স্ত্রীর দাবি নিয়ে আসবো না। আর যদি মনে করো যে না, ওইখান থেকে তুমি আমার কাছে সুখ পাও, তাহলে আইসো, আমি সবসময় তোমাকে জায়গা দিব। তারপরে তুমি আমার উপরে এমন নির্যাতন করো না। তোমার অনেক ঘুরছে, চেষ্টা করছে, কিন্তু বিয়ে করতে পারে নাই। ওই এলাকার মধ্যে সবাই জানে ও আমার হাজবেন্ড, ছোটকালে আমাকে বিয়ে করে নিছে। তো যেখানে যায় সেখানে ধরা খেয়ে আসে, ব্যর্থ হয়ে ফিরে আসে।
আসার পরে তখন মানে আমার নিয়ে আমার এখানে গ্যাঞ্জাম লাগছে, সে কোথাও বিয়ে করতে পারে না, সে তাও আমার উপর টর্চার। ও বিয়ে করতে পারে না কেন? বিয়ে করতে পারে না সেজন্য আপনার উপর টর্চার? হ্যাঁ, তো আমার জন্য বিয়ে করতে পারে না কেন? সবাই গেলেই কই ও আমার হাজবেন্ড, বিয়ে করতে পারে না কেন? আমার উপর টর্চার। আমি ওর অত্যাচারে ভাইয়া আমি কি করলাম, আমার মেয়েটাকে নিয়ে আমি পালাই গেলাম বাড়ির থেকে, সাথে কেউ বলতে না পারে যে একটা পরপুরুষের সাথে চলে গেছে। আমি পালাই গেলাম আমার মেয়েটাকে নিয়ে। আমি চিন্তা করলাম যে আমি আমার মেয়েটাকে কোথায় রেখে যাব? আমি যেহেতু চলে যাই, ওর অত্যাচার যখন আমি ঠিক থাকতে পারতেছি না, আমি চলে যাই, কেউ যখন আমার কষ্টটা বুঝেই না, তাহলে আমি কাকে বুঝাবো? এদিকে শ্বশুর বাড়ি তো তার ছেলের কথা ছাড়া আমার কথা বলবে না, আর আমার এদিকে আমার বাবা মা হচ্ছে জামাই ভক্ত, তা আমি কার কাছে বলবো? আর আশেপাশের মানুষ আমার হাজবেন্ডের বয়ে কিছু বলেও না, তাদের কাছে বললে কয় আমরা কি করব। আমি অনেক কান্নাকাটি করি, বাট আমার কষ্টটা কেউ বুঝে না। আমি পালায় এসে পড়ছি আমার এক খালাতো বোনের বাসায়। তোমরা বললো না এই সমস্যা, আমরা তো অনেক মারে, ওরা যদি এটাই খাই তাহলে তো ওর নিবগা। আর ও আমার সাথে ঝগড়া লাগলে আমার মেয়েটারে নিয়ে যাইতো, আর আমার মেয়েটা অনেক ভয় পাইতো, ওরে ছোট নিয়ে যাইতো। পরে এই জন্য আমি আমার মেয়েটাকে নিয়ে পালায় এসে পড়ে আমার খালাতো বোনের বাসায়। এসে ওরা কোনো খোঁজ পায় না। আমি আমার খালাতো বোনের বলছি তুমি বললো না কারো কাছে, যদি জানে তাহলে আমরা এখান থেকে দূরে নিয়ে যাবো, তোমার আর অনেক অপমান করবো। আমি আসি, আমার খালাতো বোন অনেক আদর করে রাখতেছে আমার মেয়েটাকে নিয়ে। প্রায় 1 মাস যাওয়ার পরে আমার খালা কিভাবে যেন খবর পাইছে আমি আমার খালাতো বোনের বাসায়। আমার খালা আবার আমার আম্মারে বলে দিছে। বলে দেওয়ার পরে যখন এই যে জানতে পারছে ওরা আমি এইখানে, ওরা মার করে আমার হাজবেন্ডে নিয়ে আসছে আমার খালাতো বোনের বাসায়। আইসা যা তা ব্যবহার আমার খালাতো বোনের গালাগালি করতেছে, আমার আম্মা, আমার খালা, আমার হাজবেন্ড, তো আর মারতে যায়। তখন ওরা বললো যে তোমার বউটা তো আমরা হেফাজত করে রাখছি, যদি রাস্তা ছেড়ে দিতাম তাহলে কি ভালো হইতো, আম করে বকাবকি করতেছে কেন? তারপর আমার খালাতো বোনের জামাই এবং খালাতো বোন শূন্য, ওরাও দেখছে প্র্যাকটিক্যালি যে ও আমার উপর কত নির্যাতন করছে। আমার এসে দূরে নিয়ে গেল, মাইয়া মুইয়া দূরে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আমি আমার বোনের বাসায় যাই, আমি যাইতাম না। ও তো দেশে ডাক ফরাইছে যে আমি কোন এক বেটার লগে গেছি গা, মানে সারা এলাকা ডাক ফরাই লিছে। কোন ছেলের সাথে গেছেন, ছেলে তো খুঁজে পায় না, কারোর সাথে তো আমার তেমন কোনো সম্পর্ক নাই। পরে করছে কি আমার ভাইয়ের এক ফ্রেন্ড আসছিল, হেরাইয়া ধরছে, মানে আমরা বড় ভাই বলে খুব সম্মান করতাম, ভাইয়ের বউ পোলাপান আছে, হেরাইয়া ধরছে। আমি নাকি হের লগে পলাই করছি, আমার লগে পালাই বলে তো আমি তো জানি না হে কই আছে, না আমি কোনো আত্মীয় স্বজনে বলি নাই যে আমি কোথায় আছি। আমার এক ভাগ্নির সাথে আমি যোগাযোগ করলাম যে আমি এখানে আছি, তোমরা চিন্তা করো না, তোমার আম্মারে না করো চিন্তা করতে, আমি ভালোই আছি। ধরে নিয়ে যাওয়ার পরে তো এখন আমি বলছি আমি বাড়িতে যাব না, কারণ আমি তুমি তো বাড়িতে আমার সব জায়গায় বলছো আমি কোন ছেলের সাথে চলে আসছি, ছেলেটা কোথায়, তুমি বাড়িতে দাও। এই কথা বলার পরে তো ওর বোনের বাসায় আমার নিয়ে গেল, ওর যে বড় বোনটা ওর বোনের বাসায় আমার নিয়ে গেল। এখন আমার মেয়েটা ওর সাথে, আমি যদি না যাই তাহলে আমার মেয়েটাকে সে নিয়ে যাবে। আমার মেয়ে তো আমার গলা ধরে কান্নাকাটি করতেছে, কোন মার গলায় ধরে যদি কোনো সন্তান কাঁদে তখন তার মন মানানো যায় না। তখন আমি কি করলাম, আমি তার সাথে গেলাম নিরুপায়। যাওয়ার পরে ওইখানে 1 মাস 2 মাস রইলাম। সে আমার ব্যাগ, আমার কাপড় চোপড় তো কিছু নিয়েছি না, আমি শুধু একটা ড্রেস পরে আর একটা ড্রেস, মানে 2টা ড্রেস পরে আমি বাসা থেকে বেরিয়ে আসছি। আমার মেয়ের একটা ফ্রক আর এক জোড়া জুতা, আর ছাড়া আমার কিছু নেই। যাওয়ার পরেও আমার বাড়ি থেকে আমার ব্যাগ আনছে, কাপড়ের ব্যাগ আনছে, সবকিছু। এখন আমি ওই ব্যাগ গুলা টাচ করি নাই। সে নাকি আমার ব্যাগের একটা ফোন নাম্বার পাইছে আমার বোনের এক ভাগ্নির, এই নাম্বার পাই আমাকে এমন মাই শুরু করে দিছে, তোর ব্যাগে এই নাম্বার এখনো কেন? না আমি তো জানি না, তো তোমার বোনেই রাখছে, নাম্বার থাকতেই পারে যেহেতু ওরা আসছিল, আর আমার সমবয়সী, নাম্বার থাকলে সমস্যাটা কোথায়? কয় না তুমি নাম্বার রাখবে কি লেগে। এরকম করে আমি এমন অসুস্থ হয়ে গেছি, মানে খাইতে লইতে পারি না, এরকম অত্যাচার। ওর বোনের বাসায়, ওর বোন এখন যেটার বাসায় থাকি এটা আবার কিছুটা ওরা কিছু বললে গিয়ে ও তো বাসায় থাকে না, এদিকে আমার সাথে ঝগড়া শুরু করার পরে এমন অসুস্থ হয়েছে আমি আর শোয়া থেকে উঠতে পারি না। বললাম কি তুমি, আমি তো উঠতে পারি না, কোনো কাজ টাজ করতে পারি না, রান্না না করলে খাইবা কি? আমি থাকলে যদি রান্না না করি তাহলে দেখা যায় যে কেমন দেখা যায়, তো তুমি আমার বোনের বাসায় একটু দিয়ে আসো, আমি 1 সপ্তাহের জন্য যাই। ওখানে গিয়ে ভাইয়া যে এমন ঝগড়া, মানে আমার বোনের বাগ্নিরে ওই বাসায় দেখলো কেন, এই জন্য সে ঝগড়া করতেছে যে ওই আইলো কেন। তখনকার কি আশ্চর্য, ওর মামার বাসাও আসতে পারে না, তো তুমি এই বিষয় নিয়ে তুমি ঝগড়াঝাটি করো কেন? এরকম করে আমি অসুস্থ, আমার আম্মা এসে আমাকে বাড়িতে নিয়ে গেল, ট্রিটমেন্ট করাইলো। আর আমার যখনই অসুখ থাকে ওর কোনো না কোনো কাজে আমার কাছ থেকে দূরে সরে যায়, মানে ও যে আমাকে একটা হসপিটালে নিয়ে যাবে, ট্রিটমেন্ট করাবে, ওরকম ইয়াটা নাই। বা ট্রিটমেন্ট না করাক, ও স্বামী হিসেবে যদি একটা পাশে থাকে তারপরে কিন্তু একটু ভালো লাগে, কিন্তু ওই দুঃসময়টাতে ও দূরে সরে যায়। গেল, আমি সুস্থ হইলাম, তার সাথে আবার বিচার আচার হইলো, মানে আমাকে দিবে না। এখন সে দাবি করতেছে তোমার বাপের বাড়িতে 50,000 টাকা আনবা, আর নাইলে আমি তোমার তালাক দিব।
বিচার আচার বলতে কি আপনি সালিশের কথা বলছেন? হ্যাঁ, সালিশ বোধহয় একাধিকবার হয়েছে না? হ্যাঁ, 1 বছরে মনে করেন 1 বছরে 5 বার সালিশ হয়েছে আপনাদেরকে নিয়ে। আমার হাজবেন্ডের নিয়ে, আমারে নিয়ে। পরে করছে কি, এখন সে বলে আমার ঘরে বলতেছে যে 50,000 টাকা না দিলে আমি তোমাকে তালাক দিব। তখন আমার একটু রাগ উঠলো ওর উপর। আমি কোথেকে টাকা আনবো? তখন আমি তাকে রাগের মাথায় বললাম কি, যে তুমি যদি 50,000 টাকা না দিলে যদি আমাকে না রাখো, আমি 50,000 টাকা দিয়ে তোমার সংসার করতাম না, দরকার হলে 50,000 টাকা দিয়ে অন্য আরেকটা বিয়ে করবো। মানে আমি তাকে রাগের মাথায় এই কথাটা বলছি। বলার পরে কি, তুই এই কথাটা বললি কেন? হ্যাঁ, ঠাস ঠাস 2 চটকনা মারছে। পরে আমার শাশুড়ি এলাম, আমার আরেক ঘরের ভাসুর আসলো, কই কি সে এই মারামারি করছ কেন? মানুষ না তো, মানুষের বাচ্চা আমার বলতেছে। আমাকে ভাই দেখেন, আমি এই কথাটা বলছি, সে আমার এই কথাটা বলে, প্রায় সময় বলে, আমি যদি হাতে গলায় একটা চেন দিতাম ভাইয়া, ওইটা ছিঁড়ে নিত গা, ঘুমাই গেলে গা, কানেতে জিনিস খুলে নিত গা, হাতে টাংটি খুলে নিত গা। আমি একটা সময় সবকিছু প্যাক করে দিছি, কিচ্ছু করি না। মানে আমার ভাইরা দেয় আর ও নিয়ে যায়। বললাম আমার ভাসুরে যে ভাই এরকম এরকম ব্যাপার, ও এখন বলতেছে 50,000 টাকা নেই, আমি তালাক দিব। আমি এই কথাটা বলাতে সে আমাকে মারছে। তখন আমার ভাসুর আমার হাজবেন্ড একটু বকাঝকা করলো। তার অত্যাচারের মাত্রায় না সহ্য করতে পারে আমি সুসাইড করার সিদ্ধান্ত নিলাম। আমি যখন কোথাও যাইতে পারবো না, আমার দুঃখ যখন বাবা মা বুঝে না, তাহলে আমি কোথাও গিয়ে যখন থাকতেও পারি না তাদের জন্য, তাহলে আমি আর বাচ্চা থাকা লাভ কি? সুইসাইড করার প্ল্যানটা আসলে কি ছিল? ফাঁসি দেওয়ার একটা প্ল্যান করছিলাম, যে আমি পরনের কাপড় খুলে, আমার আরেকটা কাপড় ছিল, কাপড় অলরেডি ঝুলাই ফেলছি। দিনের বেলা রাত্রেবেলা? রাত্রেবেলা। তখন আমার হাজবেন্ড হাত দিয়ে দেখে আমি বিছানায় নাই, সে দুসমুজ করে উঠলো, ওইটা লাইট জ্বালায় দেখে মানে আমি অলরেডি গলার ভিতরে ঢুকাই ফেলবো, এই সময় গিয়ে আমার সে লাত্তিটা ফেলাই দিছে। হাতার পরেও আমার হাত পাড়ি বাঁধছে, বাইন্দা খাটের মধ্যে শোয়াই কতক্ষণ মারছে। মারার পরে সকাল হয়েছে, এখন সেই কাপড়টা খুলবে না। খুলবে না? ফাঁসির কাপড়? ফাঁসির কাপড়টা। এখন আমার বলতেছে আমি সবাইরে খবর দেবো যে আসমা ফাঁসিতে মরে গেছে। দেখো আমার আব্বা মাই বোনে দূরে, আমি তো মরি নাই, যদি মরে যেতাম তাহলে তুমি খবরটা দিতে। পরে এরকম করতো। এরপরে বলতো যে আমি তোরে রাখতাম না, এবার তোরে আমি তোর কাপড়টা খুললে ব্লাউজ আর পেটিকোটটা পরে রাস্তা দিয়ে ছেড়ে দিব, সে আমাকে বলতেছে। এরপর থেকে সে আমার পায়ে তালা দিয়ে রাখতো, খাটের সাথে শুইলে তালা দিয়ে রাখতো। আমি বলছি না, আমি আর এমন কাজ করবো না। আমি দাসকার কাছে ভুল স্বীকার করছি যে আমার এটা ভুল হয়ে গেছে, ঠিক আছে, আমি তুমি যদি আমাকে মেরেও ফেলো তারপর আমি আর কখনো এরকম সুসাইড করার প্ল্যান করবো না, তুমি আমার উপর আমি নির্যাতন করো না। এরকম করতে করতে আমার ভাই আসলো, মানে আমি তো কাউকে বলতে পারি না। তো একটা সময় আমার আম্মা একটু টের পাইছে যে সে আমার উপর কি পরিমাণ নির্যাতন করে। আমার আম্মা আব্বা আমার ভাইরা সবাই টের পাইছে। যখন ওদের সাথে আস্তে আস্তে এই ব্যবহার গুলা গড়াইলো, তখন ওরা টের পাইছে। আমি আমাদের বাড়িতে আসছি, হ্যাঁ, বিচার করে আমার ভাই আবার সালিশ বসাইয়া ওখানতে মানে ঝগড়াঝাটি করে এখানে নিয়ে আসছে আমি আমাদের বাড়িতে, ওর সাথে আমার সাথে ডিভোর্স হয়ে যাবে, এরকম একটা প্ল্যান। তখন মানে সবাই একটু স্বস্তির নিঃশ্বাস ফেললো আর কি, যে এতদিনে বোধহয় মেয়েটা একটু শান্তি পাবে। সিদ্ধান্ত হয়েছে মেয়েটা আমার কাছে যতদিন পর্যন্ত না ইচ্ছা করে যায় ততদিন আমার কাছে থাকবে, কাজে নিয়ে আসবে। তারিখ দিছে আমার আব্বারে। তখন পরে করছে কি, ও একদিন আগে আমি রান্না বসাইছি, আমার আইসা চুলে ধরে ধরে লয়ে গেছে ওর বাড়িতে। কি ব্যাপার, তুমি না কালকে কাজে নিয়ে আসার কথা, তোমার সাথে আমার সারা তুমি আমার ধরছো কেন? কয় না, এখনো তুই আমার বউ আছো, আমি তোরা লিয়ে যাবো। কি কইছে, আমি তোরা ছেড়ে দেবো। ও আমার রাস্তা দিয়ে হেসরাইতে হেসরাইতে চুলের মুঠি দুটা লয়ে গেল। আমি কান্তাছি, গ্রামের মানুষ কেউ আগাইতেছে না ভয়ে, মানে আমার শ্বশুর বাড়ির মানুষগুলো একটু দান্দাল টাইপের ছিল। নিয়ে গেল, আমার আব্বা খবর পাইলো, খবর পাইয়া বললো ঠিক আছে তুমি আমার মেয়েরা ধরে আনছো, আমি রাত্রে লোকজন নিয়ে আসবো, আমার মেয়েরা আমি তোমার কাছ থেকে একবারে ছাড়ান লিয়ে যাবো, তোর বাচ্চা তুই রেখে দিস। আমার আব্বা এইভাবে বলছে। পরে করলো কি, আমার শাশুড়ি ওই দিন ঢাকা এসে পড়লো আমার ননদের সাথে, এত বড় গ্যাঞ্জাম লেগে গেছে, ঢাকা এসে পড়লো। আসার পরে এখন সিদ্ধান্ত হলো, কিন্তু আমার মেয়েটার আবার পাঠাই দিছে, মানে আমার মেয়েটা আমার কোলেই ঘুমাই গেছে। এখন আমার বাবা কাজিরে নিয়ে গেল, কাজিরে নিয়ে গিয়ে এখন আমার হাজবেন্ড বলতেছে তুমি যাই না করো, আমি যাইতাম না, আমি থাকতাম না। কিন্তু আমার মেয়েটা যখন কি প্রিয়া ভাই খাটের মধ্যে শোয়া ছিল, তার চেহারার দিকে তাকাইয়া আমি আর আসতে পারলাম না। তখন আমার বাবারে আমি অপমান করে দিছি যে আমি যাব না, আমি তার কাছে থেকে গেলাম শুধু মেয়েটার চেহারার দিকে তাকাইয়া, যে আমার মেয়েটা কার মুখের দিকে তাকাবে। আমি যদি তাকে রেখে চলে যাই, সে তো বিয়ে ছাড়া থাকবে না। এই সৎ মায়ের অত্যাচার সে কিভাবে সহ্য করবে? আমি কষ্ট, আমার তো সবকিছুই হারাইছি। তারপর সবাই ধরলো যে এই মায়ের দাঁড়িয়ে তিন করিস না। আমার আব্বাই করলো রাগ করে, আমার সাথে আর যোগাযোগ নেই তাদের। আমার আব্বাই বলতেছে অপমান করে দিছে, আমার কোনো মাইয়া নেই। তখন 6 মাস ওখানে, 6 মাসের পর তারপরও শান্তি নেই। তাকে যে আমি সম্মান দিয়ে থাকছি, মানে আমার বাবাকে পাঠিয়ে দিছি, শান্তি নেই, চলছে অত্যাচার। পরে একটা সময় আবার বিচার হলো, আমার ভাই আনতে গেল। আমার আনতে যাওয়ার পরে আমার
ভাইয়ের সাথে আসলাম, সে আমাকে রাস্তা থেকে দূরে নিয়ে গেল। দূরে নিয়ে যাওয়ার পরে আমার ভাই বললো যে না, তোর সংসার আর করাবো না, এত অত্যাচার করতেছ, তো আমরা বাড়িতে থাকি না দীক্ষা, কিন্তু সে আমার ছোট বোন, তোর ঘরে আর রাখবো না, তুমি করে নিতে এলে আমাদের বাড়ি থেকে নিতে হবে। পরে কিছু গেল, গ্রামের মানুষ 2-3 গ্রামের মানুষ একসাথে হয়ে গেল, কাজে নিয়ে আসছে আমার আব্বা। নেওয়ার পরে এখন সে আমাকে কোন রকম ছাড়বে না, এখন সে আমাকে আসতেও দিবে না। পরে সবাই মিলে একটা সিদ্ধান্ত নিল যে ওর একটা সাইন রেখা, মানে মেয়েটার আপাতত বিদায় করে দাও বাপের বাড়িতে, যাতে সে বুঝতে না পারে। তখন একটা সাইন রেখা আমার করলো ঠিক আছে, ওর সাথে আর কোনো সম্পর্ক নাই, আপনারা মেয়ে নিয়ে যান। তখন আমার মেয়েটার ওখানে রেখে দিল। মানে আমার ভাই আমার মেয়ে মানে এমন ভাবে কাটতেছে, মানে আমার আর সহ্য হচ্ছে না যে আমি আমার মেয়েটাকে ফেলে কোথায় যাচ্ছি। তারপরও চলে গেলাম, মানে মায়া কাটিয়ে চলে গেলাম। যাওয়ার পরে সে শুনলো যে আমার ভাই আমাকে আর গ্রামে রাখবে না। তার উদ্দেশ্য ছিল যে আমার ভাই যখন যাবে তখন সে আমাকে জোর করে দূরে নিয়ে আসবে আমাদের বাড়ি থেকে। এরকম কয়েকবার নিয়ে গেছে আমাকে দূরে। এখন আমার ভাই সিদ্ধান্ত নিল যে না, আমার বোনের আমি গ্রামে রাখবো না, তোমার মেয়ে তো তোমার কাছে দিয়ে আসছি, আমার বোনের আমি কোথাও দিয়ে যাবো, কিন্তু কোথায় দিয়ে যাবো সেটা বলবো না। এখন সে প্রায় পাগল পাড়া, কিন্তু নিয়ে যাবে। তখন করলো কি, আমার ভাইয়ের হাতে পায়ে ধরে আপোষিল আমার উকিল বাপরে নিয়ে, কিন্তু আমার শ্বশুর বাড়ি কেউ আসবে না, তোর বিচার আর এত করতে পারবো না, ওকে সামনে আমরা মুখ ধরে কথা বলতে পারবো না। উকিল বাপ মানে হচ্ছে আপনার বিয়েতে যিনি উকিল হয়েছে। ওকে ওকে। হ্যাঁ, তো পরে করছে কি দিয়ে গেছে, তখন সে আমার পায়ে ধরে রাখছে, এত মানুষ আমার পায়ে ধরে ক্ষমা চাচ্ছে, তুমি আমার মাফ করে দাও, আমি আর জীবনে এমন করতাম না। আপনার হাজবেন্ড? আমার হাজবেন্ড। তখন আমার মেয়েটাকে সাথে করে নিয়ে আসছে, আমার মেয়েটা কাঁদতেছে, মা তুমি আমার ছেড়ে দেও না, আমার ছেড়ে দেও না, তুমি আব্বুরে মাফ করে দাও, সে বলতেছে। কিন্তু তার চোখের দিকে তাকালে আমার আর কোনো কিছু মনে থাকে না। তখন আমি বলছি যে ঠিক আছে, তুমি এরপরে যদি আমাকে কোনোদিন 10টা টাকার কথা বলতে পারবা না, ঠিক আছে। এরপরে কিছুদিন যাচ্ছে, এরপরে করলো কি, মানে হঠাৎ করে একদিন বলতেছে আমি বিদেশে যাব, এখন তো মাইয়া বড় হইতেছে, কিছু টাকা লো ভাইয়ের কাছ থেকে, তো ভালো হয়েছে। হঠাৎ করে একদিন ও আমাকে, মানে তার সাথে আমার একটু, মানে আমি আর বাপের বাড়িতে থাকবো না, তুমি আমাকে এখানে নিয়ে যাও। 3-4 মাস হয়ে গেছে, বাইরেরা বিয়ে করে লেছে, বাচ্চা আছে, আমি এখানে থাকবো কেন, নিয়ে যাও। এরকম করে আমি অনেক কান্নাকাটি করতেছি, তো ছাদে উঠে আমার ছাদের ফেলাই দিতে লেছিল। আবার আমি কি ব্যাপার, আমি থাপা দিয়ে শার্টের কলার দিতেছি, কি ব্যাপার তুমি আমার ধাক্কা দিলে, না দুষ্টামি করতেছি না। এটা একটা গেল। যাওয়ার পরে ওর বোনের বাচ্চা হবে, আমার রক্তের গ্রুপের সাথে ওটা মিলছে। আমি বলছি ঠিক আছে আমি দেব। এখন ও আমার 2-3 ব্যাগ রক্ত খুলে নিয়ে যাবে, যাবো গাড়ির নিচে আমার এসে ধাক্কা ফেলাই দিবে, এরকম অবস্থা। কি ব্যাপার তুমি আমার ধাক্কা দিচ্ছ কেন, না গাড়ি আসতেছিল তো এই জন্য। এরকম ভাবে অনেক ঘটনা হয়ে গেছে, অনেকবার আপনাকে চেষ্টা করেছেন হ্যাঁ মানার জন্য। তো পরে করছে কি, এরকম আনছে, ও হাতে পায়ে ধরে আসছে। আমার ভাই থেকে আমি তাকে আমার বাবার বাড়ি থেকে 1,40,000 টাকা লিয়ে দিলাম। হ্যাঁ আবার ভালো যখন হয়েছে, ঠিক আছে ভালো থাকো, তুমি আমার সাথে ভালোভাবে চললে আমার ভালো লাগে, যে তোমার মেয়েটা আছে আমারও শান্তি লাগে, তুমি আমার সেই ছোটবেলার স্বামী, আমাকে সেই ছোট থাকতে বিয়ে করে নিছো। পরে করলো কি, ওর বোনরা আসলো, টাকা দিল, এখন ও বিদেশে যাইতেছে না, 1 মাস পার হয়ে গেছে, 1 সপ্তাহের মধ্যে যাবো। তো গেছে, যাওয়ার পরে বোনেরা আইসে, ওর বোনেরা দেখতে আসার পরে এখন ওর ফ্যামিলির সাথে, মানে আমার নিচে লাস্টে ওর ফ্যামিলির সাথে আমার কোনো যোগাযোগ নেই, ও আসছে, ওর সাথেই শুধু আমার ইয়াটা, মানে ওর আমার শাশুড়ি আসবে না, আমাকে দিতে আসবে না, ওর বিচার আর এত করতে পারবে না, তাইতেছে। পরে ওর বোন আসলো, আমার মেয়েটাকে পাঠাইলাম, ওদের ঘরে নাকি অনেক ঝগড়াঝাটি হয়েছে। সেদিন ছিল শনিবার দিন, আমি আমার ভাইয়ের সাথে কথা বলতেছি, শনিবার দিন রাতে ও আসছে, আমি টের পাইছি। ওর বোনরা বলতেছে যে হয়তো তুই এই বউ সারবি, নাইলে আম করে সারবি, যে তোর বউ এই বউ এত অনেক বিচার আছে, তুই বউর পিছারস না, তুই হয়তো বউ সারবি, নাইলে আম করে সারবি। যদি বউ লেখা খাস তাহলে আম করে পরিচয় দিতে পারবি না, আর যদি বউ সারা দেস তাহলে তুই আমগুলোকে পরিচয় দিতে পারবি। এরকম একটা কথা হয়েছে। মানে তার মাথার ভিতরে চিন্তা, মানে সে আমাকে ছেড়ে দিব না বা 1 মাস ছেড়ে দিব মেয়েটা, মানে সবকিছু মিলে। মানে শনিবার দিন রাতে ও যে আসছে, আমি টের পাইছি 11টা বাজে আমাদের এখান থেকে ঘুরে গেছে, ঘুম আসছে না, ভালো লাগছে না। পরে করলাম কি, আমি আমার মেয়েটা আমার সাথে ঘুমাবে, বলতেছে আম্মু আমি তোমার সাথে ঘুমাবো। হঠাৎ কোন ফাঁকে যেন আমি ঘুমাই যাই, জানালাটা খোলা ছিল। ঘুমায় যাওয়ার পরে মানে এই জীবনের চরম মর্মান্তিক একটা ঝড়, মানে কি যেন জ্বলে উঠলো, মানে আমি চিল্লান দিয়ে উঠলাম। চিল্লান দিয়ে ওঠার পরে আমি আমার মেয়েটাকে যখন
মানে খাট থেকে ডেইয়া পার হয়েছে, আমার পরনে সুতি কাপড় ছিল, কাপড়টা মানে আমার মেয়ের পরনে পুড়ে গেছে, মানে শরীরে পুড়ে গেছে। এসে চিলাচিলি করে আমার আব্বা মানাই মাসলে আমাদের বাইরে দরজাটা ছিটকারে দেয় না, আমার মুখটা পুরাটা ফুলে গেল, মানে এত জল আগে বুঝতে পারতেছে না এটা কি। পরে লাস্টে আমার ভাই ঘর থেকে বের হয়ে এসিড মারছে, আমার চোখ দুইটা যেমন ঘোল হয়ে গেল পলকের মধ্যে। মানে কি যে কষ্ট হচ্ছিল আমি বুঝাইতে পারবো না সেই সময়ের কথাটা। তখন মন চাইছিল যে আমি ওকে একটু দেখবো, ও কোথায়, মানে সেই অবস্থায় মনে হয়েছিল যে আমার হাজবেন্ড কোথায়। পরে আমাকে ডাক্তারের কাছে নিয়ে আসলো, হোমনাথে টলা দিয়ে পানি দিল, মানে পানি যেখানে দেওয়ার কথা ছিল সেখানে না, আমি এইভাবে উপর থেকে ছিলাম, তো উপরে থাকার পরে আমার পিঠের উপরে পড়ছে পানিগুলা। তা আমাকে আমাদের ওই উপজেলার হসপিটালে নিয়ে আসে, ওখানে বলে যে এখানে আমরা কিছু করতে পারি, আমরা ঢাকা মেডিকেল নিয়ে যান। ঢাকা মেডিকেল আনছে, রাতে 2টা বাজে অ্যাম্বুলেন্সে উঠাইছে, আস্তে আস্তে 6টা, পরের দিন হরতাল, রোববার দিন। পরে ঢাকা মেডিকেলে 2 দিন রাখার পরে মানে এরকম অবস্থা, ভয়াবহ অবস্থা, আমাকে বান ইউনিটে ট্রান্সফার করা হইল। মানে কি যে বলবো, এদিকে আমার ভাই মা মানে সবাই কান্নাকাটি করছে। আমার মনে হচ্ছে যে আমার বোধহয় পৃথিবীর সবকিছু শেষ হয়ে গেছে। আমার মেয়ে তাকাচ্ছে এক বেডের মধ্যে, আমার বাঘ নিয়ে এক বেডের মধ্যে, আমাকে নিয়ে সবাই টানাটানি, মানে চেহারাটা এত বিকলঙ্গ হয়ে গেছে, মানে ভাষায় বোঝানোর মতো না। তারপরে ভাইয়া আমাকে বান ইউনিটে নেওয়া হলো। আমার মা মানে আমার জন্য লাস্ট মুহূর্তে এত কষ্ট করেছে, মানে আমি বোঝাতে পারবো না। নেই আমার মেয়ে, মানে যার যার কাজের ধান্দায় শেষে আছে। পরে ডাক্তার বলছে মেয়েটা আর বাঁচবে না, তাকে আর চিকিৎসা করায় না। ডাক্তার বললো এটা? হ্যাঁ, ও আর বাঁচবে না, আমাকে ইমার্জেন্সি রুমে ভর্তি করাইছে। পরে আমার ভাই তখন অনেক কান্নাকাটি করতেছে, স্যার অন্তত চেষ্টা করে দেখেন, চিকিৎসা ছাড়া যদি মরে যায় তাহলে মনে করবো যে আমার বোনটা বিনা চিকিৎসা মারা গেছে। চিকিৎসা করে দেন অন্তত আমাদের মনটা একটু শান্তি পাবে যে আমার বোনটা চিকিৎসা করার পর আল্লাহ হায়াত রাখেনি, মারা গেছে। তখন ডাক্তার শামসুদ্দিন স্যার বললো যে আমরা যা লিখে দেবো আপনি কিনে দিতে পারবেন? স্যার ইনশাল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, আমরা চেষ্টা করে দেখতে পারি। এই ট্রিটমেন্ট শুরু হলো, অপারেশন হচ্ছে। পরে ভাইয়া এটা বললো, পরে যাই ট্রিটমেন্ট করলাম 9 মাস। আমার সাথে যারা ইমার্জেন্সি ছিল তারা সবাই মারা গেছে, আর ওখান থেকে আমি বেঁচে আছি। তো ভাইয়া একটা পর্যায়ে আমার চোখে ট্রিটমেন্ট করতে হবে। আচ্ছা, এসিডটা কি মারলো? এসিডটা আমার হাজবেন্ড। কিভাবে বুঝলেন? ওটা সে পানিতে পড়ছে গিয়া দৌড়াইয়া, আর ওকে যখন খোঁজ দিতে গেছে ওর হাতে অ্যাসিড লাগানো ছিল। তো আর ও যে অ্যাসিডের বোতলটা আনছে ও একজন দেখছে, দেখার পরে সবকিছু প্রমাণাদি মিলাই মানে ওনার মামলা করা হয়েছে। আর আমি যখন মৃত্যু সজ্জা ছিলাম আমি তাকে অনেক রিকোয়েস্ট করছি যে তুমি একটু আসো, আমি তোমাকে আমার খুব দেখতে ইচ্ছে করতেছে, যদি তুমি করে থাকো আমি তোমাকে বাঁচাই দিয়ে যাবো। আপনি যখন জানেন যে আপনি মারা যাচ্ছেন? হ্যাঁ, কিন্তু আসলো না, এই যে ফোন বন্ধ করলো, তার সাথে আমার আর কথা হইলো না। এই করতে করতে পরে ভাই আমি আপনাকে নিয়ে সেই সময় কোনো পত্রপত্রিকায় প্রতিবেদন রিপোর্ট হয়েছিল, কিন্তু সে কাটিং আমার কাছে নাই। তো পরে ভাইয়া বললো কি এটা আমার চোখের ট্রিটমেন্ট করাবে, বাংলাদেশের ডাক্তার মানে ঠিক মতো গ্যারান্টি দিতে পারছে না চোখ ভালো হবে কিনা। পরে আমাকে ইন্ডিয়া নিয়ে গেল, আমার ভাইয়ের এক কলিগ ছিল, আমার ভাই ওখান থেকে 100% শিওর না ইটালির ডাক্তার আসলে অপারেশন করাবে। তখন ওখান থেকে আমার ভাইয়ের কলিগ আবার সিঙ্গাপুরে ট্রান্সফার করলো ইয়াডি কাগজগুলা, সাথে আমার ভাই আর ওই মহিলা। আমার ভাই এত কান্নাকাটি করছে যে আমি চোখে না দেখলে চলবো কিভাবে, আর আমার তো মানে কান্নার শেষ নাই যে আমি কিভাবে চলবো। আর ওইদিকে আমার মেয়ে ছোট মানুষ। তারপরে করছে কি আমার ভাই ওখানে ট্রিটমেন্ট করাচ্ছে, আমার একটা চোখ ভালো হইলো, মানে অর্ধেক ভালো হইলো, চোখটা একটু ভাবে উঠাইছে, মানে দাঁত দিয়ে কর্নিয়া বানায় ওই চোখটা বানাইছে অলরেডি, উঠে লেটেস্ট ইয়াগুলা মানে অপারেশন দিল। তো আমার কোন একটা অ্যাক্সিডেন্ট আমার ভাই দেশে আসে, তো অর্ধেক ট্রিটমেন্ট করার পরে তখন ডাক্তার বলছে আরেকটা অপারেশন করতে হবে, তাহলে চোখটা ভালো হবে। তখন আমি দেশে এসে বললাম পুরোপুরি ট্রিটমেন্ট না করে। পরে আমার ভাই সুস্থ হইতে হইতে যাইতে যেতে একটু লেট হয়ে গেল। পরে দ্বিতীয়বার যখন আমার চোখের ট্রিটমেন্ট করাইতে নিয়ে গেল, ডাক্তার বললো অনেক টাকা লাগবে, এটা যেহেতু লেট হয়ে গেছে এটা অনেক টাকা লাগবে। তখন আমি তার নামটা বলতে চাচ্ছি না, আমার মানে কোন একটা মানুষের কারণে আমার ট্রিটমেন্টটা বন্ধ হয়ে গেল। কেন নামটা বলতে চাচ্ছেন না? আসলে এটা আমার এই ফ্যামিলি মেম্বার একটা মানুষ। আপনি তার উপর এখনো ডিপেন্ডেন্ট? হ্যাঁ, কিন্তু সে এখন তার জন্য আমার ট্রিটমেন্ট আর হবে না। তো আমার এটা ওখানে নিয়ে অপারেশন করলে বোধহয় আমি আবার ভালো হব, এটা আমার আত্মবিশ্বাস। মানে আপনার জীবনে এই মুহূর্তে চাওয়া হচ্ছে আপনি যেন চোখে একটু দেখেন? হ্যাঁ, আমি যেন চোখে একটু দেখি।
আপনার এই জন্য শ্রোতাদেরকে কিছু বলার আছে? হ্যাঁ, শ্রোতারা যদি এগিয়ে আসেন, আমাকে এতটুকু ইয়ে করেন, তাহলে হয়তো আমি আবার পৃথিবীর আলোটা আমার মেয়েটাকে নিয়ে একটু ভালোভাবে থাকতে পারবো, একটু দেখতে পারবো। আমি আপনাকে কিছু কোশ্চেন করতে চাই অনুষ্ঠানের শেষের দিকে এসে। আপনারকে যখন অ্যাসিড বার্ন হতে হলো তখন আপনার মেয়ের বয়স কত ছিল? 6 বছর। 6 বছর। ওরও শরীরে কিছু কিছু দাগ আছে, আপনি যেগুলো ছবি দেখিয়েছেন আমাকে, ওরও কিছু দাগ আছে হাতে পায়ে, যেগুলো অ্যাসিড বার্নের ছবি। জি। আপনি, আপনার হাজবেন্ডের এখন কি অবস্থা? উনি এখন ফাঁসির আসামি, পলাতক। ফাঁসির আসামি এবং পলাতক। তাকে খুঁজে পাওয়া যায়নি? কবে রায় হয়েছে এটা? রায় হয়েছে 2005-এ। তারপরে 7 বছর এখন পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি? না। আপনার জানা মতে সে কোথাও আছে? না, কখনো শুনি সিলেট আছে, কখনো শুনি বিদেশে আছে, এরকম মানে নির্দিষ্ট কোনো খোঁজ নাই। আপনি এরপরে কোন ধরনের কোন এনজিও বা কোন ধরনের সংস্থার কাছে কি আপনি কোন ধরনের সাহায্য পেয়েছেন? না, ট্রিটমেন্টের ব্যাপারে কোনো হেল্প পাইনি। বাংলাদেশে এত এনজিও আছে, অ্যাসিড সার্ভাইভারদের নিয়ে কাজ করেন, এত বড় বড় কিছু আমরা শুনে থাকি, তাহলে তারা কেউই আপনার পাশে দাঁড়ায়নি? না, ওরা বলছে যে ওরা ট্রিটমেন্ট করবে, মানে অ্যাসিড সার্ভাইস, কিন্তু এখানে তো আমার চোখ ভালো হবে না, ওরা যে ট্রিটমেন্ট দিচ্ছে এই ট্রিটমেন্টে ভালো হবে না। আপনার আসলে কি পরিমাণ টাকা লাগবে আপনার চোখ ভালো করতে? চোখ ভালো করতে প্রায় 8-10 লাখ লাগবে। আমরা ঠিক জানি না আপনাদেরকে কতটুকু হেল্প করতে পারবো, কতটুকু সাহায্য করতে পারবো। তবে আমি একটা আহ্বান জানাতে চাই সবাইকে। সেই আহ্বানটা হচ্ছে, হ্যালো 8920-তে আজকে আসমা এসছেন এবং আসমার চোখের জন্য সাহায্য দরকার। 8-10 লাখ টাকা আসলে খুব বেশি কিছু টাকা নয়। 8-10 লাখের চাইতেও বেশি মানুষ এখন এবিসি রেডিও শুনছেন, এবং আমরা বিশ্বাস করি যে প্রত্যেকেই যদি প্রত্যেকের জায়গা থেকে যার যতটুকু সামর্থ্য আছে তারা দিয়ে ততটুকু দিয়ে যদি আসমাকে সাহায্য করতে পারি আমরা, আসমা যতদিন পৃথিবীতে বেঁচে আছে সে অন্তত তার মেয়ের মুখটা যেন ঠিক মতো দেখতে পায়। আমি হ্যালো 8920-এর মাধ্যমে সবার কাছে আকুল আবেদন জানাবো, আসুন এই বোনটার পাশে আমরা দাঁড়াই। যার যতটুকু সাহায্য আছে আমরা ততটুকু সাহায্য নিয়ে তার পাশে যেন দাঁড়াতে পারি। আপনাকে যদি, আমরা তো আসলে এইভাবে হেল্প করি না, আপনাকে যদি কেউ হেল্প করতে চায় তাহলে উপায়টা কি হবে? আপনার কোন ব্যাংক অ্যাকাউন্ট আছে কিংবা? জি ভাই, আছে। আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা একটু বলবেন? জি। এটা কোন ব্যাংক? আগে ব্যাংকের, এটা হচ্ছে অগ্রণী ব্যাংক, কুমিল্লা হোমনা শাখা, হচ্ছে 24818। 24818। জি। আসমা, এই নামে আসমা নামে আছে। অগ্রণী ব্যাংকে কুমিল্লা শাখা। জি, হোমনা, কুমিল্লার হোমনাতে অগ্রণী ব্যাংক, আসমা নামে আছে এবং ওনার অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে 24818। আমি সবাইকে আকুল আবেদন জানাচ্ছি, যার যতটুকু সামর্থ্য আছে প্লিজ আসুন। এই দৃশ্য আপনি সামনে থেকে দেখতে পাননি, আমি অল্পটুকু দেখেছি। এটা যে কতটা ভয়াবহ এবং নৃশংস হতে পারে, মানে একটা কথা জানে, অ্যাসিড ছুড়বেন তো মরবেন। যিনি ছুড়লেন তিনি তো ছুড়লেনই, কিন্তু যাকে মারলেন, আমার তো বলতে ইচ্ছে করছে আসমা যদি সেই সময় শেষ হয়ে যেত তাহলে বাকি জীবনটা যে ঘানিটা, সেই ঘানিটা তাকে টানতে হতো না। ঠিকই বলেছেন ভাইয়া, আমার মৃত্যুটাই বোধহয় ভালো ছিল। এই মানুষটার ছোট্ট একটা স্বপ্ন আছে, এই মানুষটা শুধু পৃথিবীর মুখটা দেখতে চায়, তার মেয়েটাকে একটু দেখতে চায়। আসেন প্লিজ, আমরা যার যতটুকু সামর্থ্য আছে ওনাকে একটু হেল্প করি। আপনি আপনার যতটুকু আছে ততটুকু দিয়ে আপনি তার পাশে দাঁড়ান। ওনার অ্যাকাউন্ট নাম্বারটা বলেছে, আপনারা যদি ওনাকে যতটুকু হোক, আমরা বিশ্বাস করি না যে 8 লাখ টাকা রাতারাতি উঠে যাবে, যতটুকু পারি ততটুকু যেন সাহায্য করি। আমি হ্যালো 8920-এর মাধ্যমে সবার প্রতি এই আহ্বানটা জানাচ্ছি। আপনার গল্পের তো শেষের দিকে আমরা চলে এসেছি। জি ভাইয়া। আপনি যেখানে থাকেন, আপনি কি ওখানে মুখ খুলে এভাবে হাঁটাচলা করতে পারেন আপনার পরিবারের মধ্যে? যে আমি ঘরের মধ্যে মুখটা খুলে হাঁটাচলা করি। আপনার মেয়ে আপনাকে দেখলে কি বলে? না, আমার মেয়ে ফার্স্ট টাইমে ভয় পাইতো, কিন্তু এখন আর ভয় পায় না, দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে। তো বাড়ির নতুন মানুষ যখন আসেন তখন আমি এভাবে পর্দার ভিতরে থাকি। আপনার কষ্টের জায়গাটা আমি জিজ্ঞেস করবো না, কারণ আপনার কষ্টের জায়গাটা আমি উপলব্ধ করতে পারছি। আপনার যদি শেষে আমাদের শ্রোতাদেরকে কিছু বলার থাকে বলুন। শ্রোতাদের উদ্দেশ্যে আমার একটা কথাই বলার, যে এত লাখ লাখ লিসেনার শুনে ওরা যদি আমাকে একটু, মানে আমি একটু দেখার জন্য যদি একটু হেল্প করে, তাহলে বোধহয় আমি পৃথিবীর আলোটা দেখতে পারবো। আর সবার কাছে আমার জন্য দোয়া করবেন, আমার মেয়েটার জন্য দোয়া করবেন, যাতে বাকি জীবনটা যতদিনই বাঁচি আল্লাহ যেন অন্তত যত কষ্ট দিক তার চেয়ে ধৈর্য ধরার তৌফিক যেন আমাকে বেশি দেয়। নিশ্চয়ই আল্লাহ যেন আপনাকে সেই তৌফিকটা দেন। আমাদের হ্যালো 8920-র আসমার গল্প এখানেই শেষ হচ্ছে। এই গল্পের শেষে কোনো মন্তব্য নেই, কোনো উপদেশ নেই, শুধু বুকের মধ্যে এক ধরনের মোচড় অনুভব করছি। এটা যে আসলে কি, এটা কোনো কথা বলে উপলব্ধি করানো যায় না। আপনারা নিজের জায়গা থেকে প্রত্যেকে অনুভব করছেন। আসুন প্লিজ আমরা আসমার পাশে দাঁড়াই।